টানা 1 ঘন্টা ধরে একটা মাফিয়া গ্রুপের সাথে আকাশের লোকেরা যুদ্ধ করতে থাকে। এতে আকাশে কিছু লোক মারা যায়, তবে ওই গ্রুপের 10 জন লোককে ওরা জীবিত অবস্থায় ধরতে পারে। এরপর ওখান থেকে অনেক তথ্য জানতে পারে। তার কিছুক্ষণ পরেই ওদের কি ছেড়ে দিব? ছেড়ে দাও, তবে গাড়ির নিচে যেন দেখলে বোঝা যায় ওরা গাড়ি চাপা পড়ে মারা গেছে। আর এদের 10 জনকে দেশের 10টা আলাদা আলাদা জায়গায় নিয়ে গাড়ির নিচে ফেলে মেরে ফেলো। ঠিক আছে বস, আপনি যা বলবেন তাই হবে। আবির, তাহলে এখন চলো, আমরা দুজনে বাসে করে যাব। আমাদের 10টা গাড়ি আছে, সেখান থেকে একটা গাড়ি নিলেই তো হয়। যা বলেছি তাই করো। ঠিক আছে স্যার। বাকিরা তো গাড়িতে করে চলে যায় ওদেরকে নিয়ে। আবির আকাশ চলে আসে বাসে করে, কেননা আবির ও আকাশ দুই বন্ধু। ওরা একে অপরের কারোর জন্য প্রাণ দিতেও পারে, প্রাণ নিতেও পারে। ওদের সম্পর্কে আস্তে আস্তে জানবেন। গল্প যতই সামনে শুনবেন, ততই জানতে থাকবেন, ততই গল্পের কাহিনীগুলো বুঝতে পারবেন। কিছুদিন পর সকালবেলায় বাসের মধ্যে কিছু ছেলে মিলে কয়েকটা মেয়ের সাথে বাজেভাবে কথা বলতে থাকে। কেউ কিছু যে বলবে তাও পারছে না, কেননা ছেলেগুলো বিভিন্ন এমপি, মন্ত্রী ও রাজনীতিবিদদের ছেলে। সেজন্য কেউ ভয়ে কিছুটি বলতেও পারছে না, শুধু চুপচাপ দেখে যায়। এদিকে ভার্সিটিতে প্রতিদিন যেতে ভালো লাগছে না। আমি যদি এখন ভার্সিটিতে না যাই, মা আমার ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিবে। জানি তুই তো আন্টিকে অনেক ভয় পাস। তুই নিজেই তো অনেক ভয় পাস। তা তো পাই, কিন্তু ওনারা যেদিন জানবে সবটা সেদিন কি হবে তাই ভাবছি। পরে ভাবিস, এখন বাসে উঠে পড়। ওরা তো বাসে উঠে যায়। তারপর বাসে বাকি দৃশ্য ওরা নিজেদের চোখে দেখতে থাকে। মেয়েগুলো চোখে পানি দেখে। আপনাদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? 4-5টা ছেলে মিলে এই 2টা মেয়েকে এভাবে নির্যাতন করতেছে, আর আপনারা কি না কিছুই বলছেন না? কি করব আমরা? আমাদের তো বয়স হয়েছে, এই বয়সে তো আর মারামারি করতে পারবো না। সবাই তো বয়স্ক না, বুঝেছি, যা করার আমাকেই করতে হবে। এই বলে ছেলেগুলার কাছে যেতেই ওরা 5 জন আকাশের সামনে এসে দাঁড়ায়। তাহলে কি তোরা সবাই ভিলেন নাকি? ওই তোর সাহস তো কম না। তোর মতো পিচ্চি ছেলে কিনা আমাদের সাথে কথা বলতে এসেছে। তোরা কি দিনের বেলায়ও নেশা করিস নাকি? তোমাদের তুলনায় আমি তোদের থেকে 5-6 ইঞ্চি লম্বা হব, তাহলে আমাকে কি করে তোদের পিচ্চি মনে হলো? তাছাড়া তোদের কথাবার্তায় বোঝা যাচ্ছে তোদের পরিবারের বাকিরা কেমন হবে। কথাটা বলে একটা পিস্তল আকাশের দিকে ধরে। এতে বাকিরা ভয় পেয়ে যায়, কেননা আপনাদের মাথায় যদি বন্দুক ধরে থাকে আপনার তো সেম অবস্থায় হবে। কিন্তু আকাশ কোনো রকম ভয় পায় না, দাঁড়িয়ে থাকে। আমাকে দেখে কি তোর বাচ্চা মনে হয় যে এই বন্দুক দেখে আমার ভয় লাগবে? দোস্ত, ওর এই কলিজা আমার দেখতে অনেক ইচ্ছে হচ্ছে। রবি ঠিক বলেছে, আমারও ইচ্ছে হচ্ছে দেখা করার জন্য। তোমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের তামাশা দেখবে নাকি? ওরা একটা ছেলেকে এভাবে মারবে, আমরা কি চেয়ে থাকবো নাকি? বয়স্ক লোকটা এবার আরো ভয় পায়, বাকিরা তো ভয় পেয়ে আছেই আগে থেকে। এদিকে আবির চুপ করে দাঁড়িয়ে আছে, কেননা আবির খুব ভালো করে জানে কি কি হতে পারে এখানে। আচ্ছা, চাকু ছাড়া পেট কাটবে কি করে? দাঁড়াও, আমার কাছ থেকে চাকু আছে, তোমাদের দিচ্ছি। আবির চাকু বার করে এসে একে একে কিছু বন্দুক এক এক করে বাসের সিটে রাখে। এইগুলা দেখে তো রকি, রবি ও রিপনের গলা শুকিয়ে যায়। ওরা আকাশের হাতে পায়ে ধরে বলে, হ্যাঁ ভাই, আমরা সত্যি আপনাকে চিনতে পারি না। আমাদের একবারের মতো ছেড়ে দিন, কথা দিচ্ছি আর কখনো কোনো মেয়ের সাথে এরকম ভাবে আচরণ করব না। ছেড়ে দিব একটা শর্তে, এই বাসে থাকা সবার কাছ থেকে ক্ষমা চেয়ে তারপর তোরা এই বাস থেকে নেমে যাবি। এরপর ওরা এক এক করে আকাশের কাছে ক্ষমা চাইতে থাকে। এরপর আকাশ ও আবির নেমে যায় ওখান থেকে। তারপর যায় ভার্সিটি। ওখানে যাওয়ার সময় 2টা মেয়ের সাথে ওরা দুজনের ধাক্কা খায়। ও মা গো, মরে গেলাম। কোন হারামিগুলো আমার সাথে এভাবে ধাক্কা খেলিয়ে? আপনারা কি কানা নাকি? চোখে কি দেখেন না? আরে সুন্দর আর হ্যান্ডসাম ছেলে দেখেছে, সেজন্য ধাক্কা খাওয়ার জন্য চলে এসেছে। এই, আপনারা দুজন কি বোঝাতে চাচ্ছেন? আমরা তো কিছুই বলিনি যে আপনারা বুঝতে পারবেন। দেখুন, আপনাদের সাথে এভাবে কথা বলার ইচ্ছে নেই, সামনে থেকে সরেন। সামনে তো আমার মনের জায়গা খালি আছে। এই মনের মধ্যে তো অনেক মেয়ে আছে, সেজন্য আমি আর আসছি না। আচ্ছা, আপনাদের যেন আমি আমার চোখের সামনে না দেখি। আপনি চোখ বন্ধ করে রাখেন, তাহলে আর আমাকে দেখবেন না। আপনি তো যথেষ্ট ফাজিল একটা ছেলে। ফাজিলের দেখলেন কি? সবে তো মাত্র শুরু। আমার সাথে লাগলে কিন্তু তোমার প্রাণটাও যেতে পারে। ভয় দেখাচ্ছ নাকি কথাগুলো বলে শোনাচ্ছ? ইরা, এত কথা কি আছে ওনার সাথে? দেখছেন না, ওনারা দুজনে কথা বলতেছে।
তার মধ্যে আপনি কাবাবের মধ্যে হাড্ডি হয়ে এসেছেন। কাবাবের মাংসের স্বাদই নষ্ট করে দিলেন। কিসের কাবাব আর কিসের হাড্ডি? এত কিছু ভাবতে হবে না। এদের কথাগুলোর মধ্যে দিয়ে 3-4টা ছেলে আসে, যা প্রতিটি জায়গায় এরকমই হয়। মেয়ে একটু বিপদে পড়লেই সব ছেলেরা চলে আসে সাহায্য করার জন্য। কি হয়েছে রে ইরাম? এরা কে? ওরা কে সেটা না হয় পরে বললাম, কিন্তু তুই কে সেটা আগে বল। আরে আমি তো তোমার সাথে একই ক্লাসে পড়ি। তোকে তো কখনো দেখিনি আমার রুমে। আমি তো ক্লাসেই করি না ঠিক মতো। বুঝলাম না ভাই, আপনি কেন এসেছেন আমাদের মধ্যে? দেখছেন না দুজনের মধ্যে কথা হচ্ছে? ওর সাথে কথা বলে কাজ নেই, আমি গেলাম। ওরা তো চলে গেল। এইদিকে আবিরও এসে নাহিদের পাশে দাঁড়ায় আর 2টা থাপ্পড় মেরে দেয়। এতে নাহিদ ও বাকিরা অবাক হয়ে তাকিয়ে থাকে। কিরে, তুই আমাকে মারলি? মেরেছি তো কি হয়েছে? তাছাড়া তোকে আমি এই ভার্সিটিতে তো আগে কখনো দেখিনি। আমি তো নতুন এসেছি। নতুন বলে ছেড়ে দিলাম। আর একটা কথা, এভাবে মেয়ে দেখলে আগ বাড়িয়ে সাহায্য করার জন্য আসবি না। মনে থাকবে আপনার কথাগুলো। আমি আর আগ বাড়িয়ে কোনো মেয়েকে সাহায্য করতে যাব না। এই তো ভালো ছেলে। এদিকে নাহিদ চলে যায় ওইখান থেকে। আকাশ আর আবির ভার্সিটিতে বসে আছে, কিছু ছেলের সাথে আড্ডা দিতে থাকে। কিছুক্ষণ পর পুলিশ আছে। তোদের মধ্যে আকাশকে? আমার নামই আকাশ। তাহলে তুই আকাশ? কেন, কি হয়েছে? তোকে যেতে হবে আমাদের সাথে। আমি কেন আপনার সাথে যাব? তোকে আসতে বলেছি আমি। দেখুন, কোনো কারণ ছাড়া আপনারা আমাকে নিয়ে যেতে তো পারেন না। আমরা কি পারি আর না পারি তা তোকে জানতে হবে না। এখন তুই যদি আমাদের সাথে না আসিস, তোকে জোর করে হলেও নিয়ে যাব। এই যে মিস্টার, আপনার সাহস তো কম না? আপনি ওনাকে ধরে নিয়ে যেতে চাইছেন? তোর সাহস তো কম না দেখি। সাহসের তো কিছু দেখলেন না এখনো। বুঝেছি, তোদের দুজনকে নিয়ে যেতে হবে, তাহলে বোঝা যাবে তোদের সাহস কেমন। ঠিক আছে, চলুন। তবে আমাদের মনে হয় না বেশিক্ষণ আটকে রাখতে পারবেন। তোরা আর কখনো বের হতে পারবি কিনা সেটাই তোদের বলার ছিল। তাহলে আমাদের অবৈধভাবে নিয়ে আসবেন, এটাই তো কথা। তাছাড়া আমরা তো আগেই বুঝতে পেরেছি। এতক্ষণে তাহলে বুঝতে পারলি? যাক, বুঝতে যখন পেরেছিস তখন এবার ভালোই ভালোই গাড়িতে উঠে পড়। ঠিক আছে, চলুন তাহলে। তবে এতটুকু বলবো, এর জন্য আপনাকে কিন্তু অনেক পস্তাতে হবে। ওরা পুলিশ অফিসারের কথাগুলো শুনে রেগে যায় অনেক। সেজন্য আবিরকে মারতে যাবে, তখনই আকাশ হাত ধরে ফেলে। তোর সাহস তো কম না, তুই পুলিশের হাত ধরেছিস। সাহসের দেখলেন কি? তাছাড়া চলুন, বাকি কথা না হয় থানায় বলবো। ওদের নিয়ে আসা হয় থানায়। এরপর একে একে দুজনকে জেলে ঢুকানো হয়। তারপর তোরা দুজনের না বড় বড় কথা বলছিলি, তোদের ধরে আনলে এই হবে সেই হবে। কই, এখনো তো কোনো কিছুই হলো না। তা একটা কল কি করা যাবে? কল দিবি আবার কাকে? দেখ, যাকেই কল দিস না কেন, কোনো কাজ কিন্তু হবে না। সে আমরা বুঝে নিব। ওদের মোবাইল দেওয়া হলো। এরপর আকাশ কাউকে কল দেয়। 1 মিনিটের কথা বলে কল কেটে দেয় আর নাম্বারটা ডিলিট করে দেয়, যেন পুলিশ অফিসার নাম্বারটা আর খুঁজে না পায় সেজন্য। একটু পর আকাশের দিকে 2-3টা হেলিকপ্টারের আওয়াজ শুনতে পাওয়া যায়। এতে আকাশ আর আবির বুঝতে পারে, কিন্তু পুলিশ স্টেশনে থাকা কেউই বুঝতে পারছে না। একটু পর তোমরা কারা? আমরা যে হই না কেন তা জেনে তুই কি করবি? তোদের সাহস তো কম না, তোরা আমার এই পুলিশ স্টেশনে এসে আমার সাথে এই খারাপ ব্যবহার করিস। তোদের সবাইকে আজকে আমি জেলে ঢুকিয়ে দিব। এত তারা কিসের আপনার? আমাদের সামনে থেকে দেখেন, এটাই আপনার সৌভাগ্য। জেলের ভিতরে নিয়ে যাওয়ার কথা স্বপ্ন ভাববেন না। হাবিলদার, ওদের অ্যারেস্ট করো। এদিকে হাবিলদারদের তো ভয় কাচ্ছে, কেননা ওদের কাছে যে সব অস্ত্র আছে তা দিয়ে ওরা যে কোনো কিছু করে ফেলতে পারে, কেননা ওদের অস্ত্রগুলো একদম নতুন মডেলের হাতিয়ার। একটু পর এত ভয় পাচ্ছ কেন? স্যার, আপনি নিজেই তো ভয় পেয়েছেন। কি চাই তোমাদের? আমি আমাদের দুজনকে নিয়ে যেতে এসেছি। ঠিক আছে, নিয়ে যান। ম্যাক ওদের দুজনকে বের করে আনে। তারপর আবির এসে পুলিশ অফিসারের সামনে দাঁড়ায়। আচ্ছা, এবার বল, আমাদের ধরে আনার কি ছিল? জানি না। যখন জানিস না তখন ধরে কেন আনলি? কথাটা বলে পুলিশ অফিসারের শার্টের কলার ধরে ফেলে। এতে উনি তো ভয়ে শেষ। দেখ, ভালোর ভালো বলছি, নাম কি ওদের তা বল। নাহিদ ছিল ওর নাম। কোন নাহিদ? চিনি না আমরা। আমার অ্যাকাউন্টে ডলার পাঠিয়ে বলেছে আপনাদের দুজনকে যেন থানায় এনে একটু পানিশমেন্ট দিই। এই নাহিদ ছেলেটা কে হতে পারে? তা তো আমি জানি না, কিন্তু কি করে করব? আচ্ছা, এখন
ওকে ছেড়ে দে, বেচারা এমনিতে ভয় পেয়েছে অনেক। তাছাড়া আজকে এখানে যা যা হয়েছে তা যেন বাইরে কেউ না জানে। ঠিক আছে, কেউ জানবে না। আর আপনি যদি এই কথাগুলো কাউকে বলেছেন তাহলে আপনার যতদিন লাগুক না কেন, আমার কিন্তু 1 সেকেন্ডই যথেষ্ট। বুঝতে পেরেছি স্যার। তাহলে আমরা এবার আসতে পারি কি? জি স্যার, আসুন। ওরা তো বেরিয়ে পড়ে। এদিকে আপনারা তো বুঝতে পারছেন যে কে এই কাজটা করিয়েছে, কিন্তু আকাশ আর আবির তা জানে না, কেননা ওরা তো ওই ছেলের নামটাও ঠিক মতো জানে না। কিছুক্ষণ পর আবির, তুমি তাহলে এখন বাসায় যাও, আমিও বাসায় যাই। তাছাড়া যদি লেট করি আম্মু তো আমাকে ঝাড়ু দিয়ে পিটাবে। কি বলেন? আন্টি এখনো আপনাকে ঝাড়ু দিয়ে পিটায়? অথচ আপনি যেখানে লোকদের বন্দুক বা যে কোনো কিছু দিয়ে মেরে ফেলতে পারেন, সেখানে কিনা আপনি ওনাকে ভয় পান? একটা কথা মনে রেখো, বাহিরের সবাই আমাদের ভয় পায়, এটা তো ঠিক, কিন্তু পরিবারই তো আমাদের আসল। তাদের ছাড়া আমরা তো একা একা চলতেও পারবো না। একটা কথা মনে রাখবে সব সময়, পরিবারের কাছে কখনো নিজের পাওয়ার দেখিও না, নাই ওদের ভয় দেখানো। কেননা তারা যখন এইসব জানবে তখন কিন্তু ওনারা তোমাদের ভয় পাবে, তখন কিন্তু তাদের ভালোবাসা আর পাবে না। বুঝতে পেরেছি। এরপর আবির ও ম্যাক এর সাথে চলে যায়। এদিকে আকাশ ওর বাসায় চলে যায়। আবিরের তো আকাশের ব্যাপারে কোনো কিছু এখনো বলা হয়নি, তবে চিন্তা করবেন না, তা আপনারা জানতে পারবেন একটু পরেই বাসায় ফেরার পর। আম্মু, 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 কোথায় তুমি? কি হয়েছে ঈশা? এইভাবে তাড়াতাড়িস কেন? বাসা কি ডাকাত পড়েছে নাকি? তোমার ছেলে নিজেই তো একটা ডাকাত, সে থাকতে অন্য কারোর ডাকাতি করার কি আছে? আকাশ আবার কি করলো? নিজের চোখে দেখে নাও কি করেছে। কই দেখি তো। এদিকে আকাশ রুমে না গিয়ে সোফায় বসে পড়ে, কেননা এখান থেকে রুমে এসেও শান্তি পাবে না, তা ভালো করে জানে, সেজন্য বসে থাকে ওখানে। ওর মা এসে, তোর কি কখনো কাণ্ড জ্ঞান হবে না? আমি আবার কি করলাম? তোকে যে আমি সকালে বাজার করতে পাঠিয়েছি, তুই তো বাজারও করলি না, আর না ওই ডলারও ফেরত দিলে। এই রে, বাজার করার কথা তো আমার মনেই ছিল না, এখন কি হবে? মা তো রেগে আছে অনেক। ওই ওই কি ভাবছিস এরকম করে? ভাবছি আম্মু তুমি আজকে একটু বেশি রেগে আছো না? তা রাগ একটু কমাও। দেখ, কোনো কথা বলে আজকে আর কাজ হবে না। তুই যাবি কিনা সেটা বল। তুমি ঈশাকে কেন বাজারে পাঠালে না? ঈশা কেন যাবে বাজারে? তুই তো বাসায় কোনো কাজে আসিস না, তা একটু একটু বাজার করে আনলে কেমন ক্ষতি হয়? ঠিক আছে, কাল থেকে আমি তোমাদের জন্য একটা কাজের লোক রেখে যাব, যে তোমাদের সব কাজ করে দিবে। তা ওই ছেলের মাইনে কে দিবে শুনি? তোর বাবা, নাকি আমি দেব, নাকি তুই নিজে দিবি? তুমি কেন দিবে? তাছাড়া আমি নিজেও তো কাজ করি না। তাছাড়া আব্বু যে মাইনে পায় তা দিয়ে তো হয়ে যাবে মোটামুটি ভাবে। তোর কি আর কোনো কাজ নেই? তোর ছোট বোনটা বড় হচ্ছে, ওর তো বিয়ে দিতে হবে, ওর জন্য তো কিছু কিছু ডলার আমাদের জোগাড় করতে হবে। কথা তো ঠিক বলেছ, তবে চিন্তা করো না, ঈশার বিয়েতে যা খরচ হয় সব কিছু আমি দেখব। তোর নিজে এখনো সামান্য একটা শার্ট কেনার জন্য তোর বাবার কাছে টাকা চাইতে হয়, সেখানে তুই কিনা দিবি ডলার, তাও তোর বোনের বিয়েতে? এরকম পাম অন্য কাউকে দিবি? এই রে, আম্মু দেখি সবই ধরে ফেলেছে। তোকে না বলেছি আমি কখনো মুখের ভিতরে রেখে কথা না বলার জন্য? ঠিক আছে, আর বলবো না। ওইদিকে আকাশ ডলার নিয়ে বাজারে যায় আর বাজার করে আনে, তারপর ওর মাকে দিলে উনি সব ফ্রিজে রেখে দেয়। আপনারা আপাতত কিছুটা বুঝতে পেরেছেন, আকাশের পরিবার কিন্তু অন্য অন্য গল্পের অনেক বড় লোক থাকে, কিন্তু এই গল্পের তারা অন্য 8-10টা মানুষের মতো জীবনযাপন করতে পারে। ওদের পরিবারে ওরা 4 জন সদস্য। ওদের পরিবারে আকাশের বাবাই একাই রোজগার করে, আর ওনার ডলার দিয়েই সংসার চলে। তো আকাশও বেকার, চাইলে আকাশ ওদের এই জীবন থেকে আরও আরামে জীবন দিতে পারে, কিন্তু ওর বাবা মা যদি জানতে পারে ওনার ছেলে এইসব করে ডলার কামাইছে, তাহলে তো ওনারা কখনোই এই বাড়িতে যাবে না। এইদিকে রাতের বেলায়, ভাইয়া, একটা কথা বলার ছিল। আমি তোর কোনো কথা শুনবো না। রাগ করিস না ভাই, আমি কিন্তু তখন ইচ্ছে করে মাকে কথাটা বলিনি। কোন হিসেবে বলেছিস কথাগুলো? আসলে আমি গিয়েছিলাম। তখন কি হয়েছে? এরপরে সে সবটা বলে। সবটা শুনে আকাশের তো অনেক রাগ হয়। তাহলে
এই জন্য তোর মন খারাপ? হ্যাঁ, ওই ছেলেটা আমাকে এইসব না বললে তো আমি তখন বাজার করে নিয়ে আসতাম। আচ্ছা, এরপর থেকে তোকে আর বাজারে যেতে হবে না। এখন বল, তোর কি লাগবে? আমার একটা ল্যাপটপ লাগবে। ল্যাপটপের কাজ কি তোর? কলেজ থেকে এসেই তো সারাক্ষণ টিভি নিয়ে পড়ে থাকিস। আসলে আব্বু যা ইনকাম করে তা দিয়ে তো সংসার চলে কোনো মতে, কিন্তু আমার বিয়েতে তো ডলার লাগবে। সে ডলার দিবে কি করে? সেই জন্য আমি অনলাইনে কিছু কাজ করে ডলার ইনকাম করে সেগুলো জমিয়ে রাখতে চাই। তাহলে তো আমার বিয়েতে আর তেমন ডলারের কমতি হবে না। চিন্তা করিস না, তোর বিয়েতে যা খরচ হবে সব আমি দিব। আচ্ছা ঠিক আছে, আমি তোর জন্য নিয়ে আসবো একটা ল্যাপটপ। ঠিক আছে ভাইয়া। সন্ধ্যার পর আকাশ বের হয় ওই ছেলেটাকে খুঁজতে, যে ছেলেটা ঈশার সাথে খারাপ ব্যবহার করেছিল। কিছুক্ষণ পর সামনে দেখে আবির দাঁড়িয়ে আছে। কি ব্যাপার আবির, তুই এখানে কেন? আমি তো এসেছি একটা কাজে, তা তুমি কেন আসলে? আমি তো এসেছি একটা ছেলেকে খুঁজতে। কোন ছেলে? আকাশ এবার আবিরকে সবটা বলে। সবটা শোনার পর আমি ওই ছেলেকে খুঁজে বের করব, আপনি তাহলে বাকি কাজটা করেন। ঠিক আছে, তবে সাবধানে করবে কাজটা। ঠিক আছে। আবির তো ওর কাজে লেগে পড়ে। এদিকে রাতের বেলা ওনারা খেতে বসে, তখন আকাশের বাবাও ছিল। আকাশ, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা আব্বু? তোর জন্য আমি চাকরি দেখতেছি, ছোটখাটো একটা। কি চাকরি? তাছাড়া আমি নিজেই চাকরি দেখে নিব। চাকরি এখনো ঠিক করিনি, তাছাড়া আমি একা আর কত কি করব, তোকে তো কিছু একটা করতে হবে। বাবা, আমি পড়াশোনা শেষ করি আগে। তাছাড়া তুমি যখন বলতেছো, তখন আমি টিউশনি করিয়ে মাসে মাসে যে ডলার পাবো তা দিয়ে আমার খরচ আর তোমাদেরও কিছুটা সাহায্য করতে পারবো। চিন্তা করো না। ঠিক আছে, তুই যখন ভেবেছিস তখন আর কিছু বলার নেই। দেখ, তোকে কথাগুলো এই জন্য বলা আমার তো বয়স হচ্ছে। আমার পরে তোকেই তো এই সংসারের দায়িত্ব নিতে হবে। সেটা তো লাগবেই। তাছাড়া চিন্তা করো না, আমি ব্যবস্থা করে নিব। পরদিন আকাশ ভার্সিটিতে আসে, তবে ওখানে আকাশকে তেমন কেউই চেনে না। ক্লাসে আসে ক্লাস করার জন্য, এরপর নিজের সিটে এসে বসে পড়ে। কিছুক্ষণ পর স্যারের সাথে পরিচয় করিয়ে দেয়, কে কি করে বা কার কি স্বপ্ন সবকিছু জিজ্ঞেস করে নিতে থাকে। কিছুক্ষণ পর তোমরা তাহলে সবার পরিচয় তো জানালে, কিন্তু এই ছেলে তোমার পরিচয় তো দিলে না। জি, আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকে বলেছি, তোমার পরিচয় দাও। আমার পরিচয় দেওয়ার মতো এত বড় কিছু নেই। গরিব ঘরের সন্তান আমি। বাবার রোজগারে সংসার চলে। ঠিক আছে, বসো তাহলে। তা কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? এর মতো একটা গরিব একটা ছেলে এখানে চান্স পেল কি করে, সেটাই তো বুঝতেছি না। দেখো ইরা, এখানে যে শুধু বড়লোক ঘরের ছেলেমেয়েরা চান্স পাবে এটা কিন্তু কথা না। এখানে মেয়েরা দিয়ে চান্স পেতে হয়। মেধা আছে বলে তো মনে হচ্ছে না, দেখে বোঝা যাচ্ছে একটা খ্যাত ছেলে। সে যেমনই হোক, আজকে প্রথম ক্লাস বিদায়, তেমন কিছু করলাম না। তোমাদের একটা অঙ্ক দিব, এই অঙ্কটা করে আনতে হবে। চিন্তা করবেন না স্যার, আমি ওই অঙ্কটা করার অবশ্যই চেষ্টা করব। সেটা তো সময় বলে দেবে। এদিকে স্যার অঙ্ক লিখে চলে যায়। অন্যদিকে আজকেও সেম ভাবে নাহিদ আসে ওদের রুমে। নাহিদ বড়লোক বাপের একমাত্র ছেলে, সেদিন একটু বেশি বিগড়ে গেছে। নাহিদকে এরা নিজেও সহ্য করতে পারে না। নাহিদ তো এরার কাছে এসে, কি ব্যাপার ইরা, তুমি আমাকে দেখে এরকম ভাবে পালাচ্ছ কেন? কই পালাচ্ছি, আমি তো নিজের জায়গায় বসে আছি। ক্লাস শেষ হলেই তো চলে যাবে পালিয়ে। আমি কি করব না করব তা তো আপনার কাছ থেকে আমি জানতে চাইনি। আমার সাথে এভাবে কথা বলো না। এইভাবে কথা বললে কি হয়? কলিজায় যে অনেক বড় আঘাত লাগে। বাহ, তোর আবার কলিজাও আছে? কলিজা ছাড়া মানুষ বাঁচে নাকি আচার্য? এতদিন জানতাম না, এখন জানলাম। তাছাড়া ক্লাস শেষ, আমি এখন বের হব। এত তারা কিসের তোমার? তা জেনে তুই কি করবি? চলো না কোথাও বসে আড্ডা দিব। আমার আড্ডা দেওয়ার মোটেও ইচ্ছে নেই, তুই এখন সর আমার সামনে থেকে। এদিকে নাহিদের ওপর জেদ করে এরা বেরিয়ে পড়ে, সাথে ওর বান্ধবী তানুও বেরিয়ে পড়ে। ওরা যাবার পর, তুই ওই দিনের সেই ছেলেটা না? তোর সাহস তো কম না, তুই আমাকে তুই করে ডাকছিস। ওই দিনের মায়ের শিক্ষা হয়নি, সেজন্য আজকে আবার চলে এসেছিস মার খাওয়ার জন্য? হা হা হা, আমাকে কে মারবে তুই? তোর কি মনে হয় তুই আমাকে মারবি আমি তোকে ছেড়ে দিব? তাছাড়া আমি তোর থেকে অনেক বেশি
সিনিয়র, বুঝলি কথাটা? সিনিয়র যখন সিনিয়রের মতো থাকো, এখানে জুনিয়রদের পিছনে পড়ে আছো কেন? ওকে ভালো লাগে বলে ওর পিছনে পড়ে আছে, কিন্তু তুই কে? তোকে কেন আমি এত কিছুর প্রশ্নের উত্তর দিচ্ছি? আমার পরিচয় জানলে তুই তো এখানেই কাপড় নষ্ট করে দিবি। ঠিক আছে, দিন এখনো বাকি দিনগুলোতে তোকে দেখে নিব আমি। ওকে, তাই করিস। নাইট এবার বের হয়ে যায়। এদিকে কিছুক্ষণ পর আবির কল দেয়। কি হয়েছে বল। আজকে একটা ডিলের জন্য যেতে হবে ওই জায়গায়। তা তুই কি একা একা পারবি? আচ্ছা, কখন আসতে হবে তা আমাকে জানা। আর কোন জায়গায় এইসব হচ্ছে তা ঠিক করে জানাও আমাকে। কেননা ওদের তো মোটেও বিশ্বাস নেই, কোন দিক থেকে কি করে বসে তার কোনো বিশ্বাস নেই। বুঝতে পেরেছি সব কথা। আমি তাহলে সব ডিটেলস নিয়ে কল দিব। একটা কথা বলতে ভুলে গেছি। কি কথা? ওই ছেলেটাকে তো ধরে নিয়ে এসেছি। কোন ছেলেকে? যে ছেলেটা ঈশাকে বাজে কথা বলেছে। ওকে তুই নিজের মতো করে যা করার করতে থাক। ঠিক আছে। ছেলেটাকে মারতে থাকে, তারপর অনেক কিছু শিখিয়ে দেয়। সবটা শেখানো শেষ হলে ছেড়ে দেয়। অন্যদিকে কোনো খবর পেয়েছো? স্যার একটা খবর পেয়েছে। কি কথা? এখানে বলবো নাকি বড় স্যারকে ডেকে নিয়ে আসবো, ওনার সামনে বলবো? ঠিক আছে, ওনাকে নিয়ে আসতেছি কল দিয়ে। এরপর ওনাকে কল দেওয়া হয়। কিছুক্ষণ পর উনি আসে। কি ব্যাপার, আমাকে কল কেন দিলে? আমরা কিছু তথ্য পেয়েছি, সেগুলো আপনাকে জানানোর জন্য এসেছি। কি তথ্য বলো? হাবিলদার সবটা বলতে থাকে। সবটা শুনে ড্রেসের কপাল কাঁপতে থাকে, যা ওর লক্ষ্য করেছে। কি ব্যাপার স্যার, আপনার কপাল ঘামাচ্ছে কেন? তোমরা যাদের খবর এনেছো, তোমরা কি জানো ওরা কারা? ওরা কারা? ওরা হচ্ছে বড় বড় মাফিয়া গ্রুপের প্রধান। ওদের ধরা যতটা কঠিন, আবার ওদের হাতে মারা যাওয়া ঠিক ততটাই সহজ। ওরা চাইলে এই পুলিশ স্টেশন 2 মিনিটে ধ্বংস করে দিতে পারে। আর তুমি কিনা ওদের ধরার কথা বলতেছো? তাহলে কি ওরা এভাবে ক্রাইম করে যাবে? আমরা চেয়ে চেয়ে দেখবো? সুযোগের জন্য আমাদের অপেক্ষা করতে হবে, সুযোগ বুঝে কাজ করতে হবে। সে সুযোগ আসবে কবে তাহলে? তাড়াতাড়িও তো আসতে পারে। আচ্ছা, ওদের যখন ড্রিল হবে তখন আমরা ওদের ওখানে একটা ঝামেলা সৃষ্টি করব। তাহলে ওরা নিজেদের মধ্যে মোটামুটি কিছুক্ষণ মারামারি করবে, একে একে ওরা নিজেরাই নিজেদের লোকদের মারবে। এতে সুযোগ হলে ওখান থেকে আমরা ওদের ধরে নিয়ে আসব। আইডিয়া খারাপ না, এখন শুধু দেখো প্ল্যান অনুযায়ী কাজ হয় কিনা। সে অনুযায়ী চেষ্টা করব কাজ করার জন্য। এদিকে এরা তো প্ল্যান করতে থাকে। অন্যদিকে রাতে আকাশ যখন বাড়িতে ফিরে, তখন ওর বাবা ওকে জিজ্ঞেস করে, তোকে যে বলেছি তা কি কাজ হয়েছে? হ্যাঁ বাবা, কাজ হয়েছে, তুমি কোনো চিন্তা করো না। আমি 2-3 দিনের মধ্যে ব্যবস্থা করে নিব। তাছাড়া আব্বু, আমি কালকে বাসায় ফিরবো না রাতের বেলায়। বাসায় না ফিরলে যাবে কোথায়? একটু কাজ আছে, সেজন্য বাসায় ফিরতে পারবো না। তাছাড়া আমি সকালে বাজার করে এনে দিয়ে যাব। ঠিক আছে। এদিকে পরের দিন বাজার করে ওর মাকে দেয়। এরপর ওনাদের সাথে কথা বলে আকাশ চলে আসে ওর আস্তানায়। আস্তানায় আসতেই সব কিং আকাশকে শুভেচ্ছা জানাতে থাকে। বস বস, এখনই আমাদের রওনা দিতে হবে। কিন্তু তুমি একা কেন যাবে? আমি তো প্রথমে যাব ওখানে আপনার সিকিউরিটি ঠিক করতে, তারপর তো আপনি আসবেনই। তবে যাই করো না কেন, সাবধানে করবে। বুঝতে পেরেছি। তাছাড়া জাফর ইকবালের মতো এত বড় সাহস হবে না আপনাকে কিছু বলার। তাও বলা যায় না, সবাই সুযোগ খুঁজবে। তাছাড়া ওখানে আরো অনেক লোক থাকবে। বুঝতে পারছি। আমাদের লোকদের ভালোভাবে থাকতে বলিও। কিন্তু স্যার, আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন বলো? ওখানে জাফরের সাথে নাকি আরো কয়েকটা মাফিয়া আসবে। সেটা তো আসবেই, কেননা আজকের ডিল যা হবে তার জন্য তো অনেকে আসবে ওটা কেনার জন্য। কিন্তু আমরা এতগুলো ডলার কোথায় পাবো? যদিও অন্য সব মাফিয়াদের কাছে ডলার আছে অনেক, কিন্তু ওদের পাওয়ার নেই বললেই চলে। আর আমাদের ঠিক তার উল্টো, আমাদের কাছে ডলার কম কিন্তু ক্ষমতা আছে অনেক বেশি। এই ক্ষমতা দিয়েই তো আমাদের বাকিটা করে নিতে হবে। তা বস, এখন আমাদের প্ল্যান কি? আপাতত তুমি ওখানে যাও, বাকিটা পরে দেখে নিব আমি। ঠিক আছে বস, তাই হবে। এদিকে ম্যাকে তো চলে যায়। এদিকে জাফর ও লোকদের নিয়ে আসতে থাকে একটা জায়গায়।
আজকের একটা জায়গায় ওদের মিটিং বসবে। এই মিটিংয়ে সব বড় বড় মাফিয়ার লোক আসবে, আর ওই লোকগুলো একটা মাফিয়ার রাজ্য তৈরি করে ওখানে থাকতে থাকে। একে একে 10 জন মাফিয়ার লোক আসে, সবার নাম বলবো না, সবার সাথে পরিচয় হলে আপনারা কোনো কাজ নেই, কেননা যারা মেইন মাফিয়া তাদের সাথে কথা বলতেই হবে, বা ওদের পরিচয় পেলেই আমাদের। এইদিকে জাফর, রাজীব, ড্যানি আর ডেভিন, এরা মূলত মাফিয়া রাজত্ব করে বেশি, কিন্তু ওদের পাওয়ার কম, তবে ডলারের পাওয়ার ওদের একটুই বেশি। সবাই মিটিংয়ে বসে। এবার চলুন ওদের মিটিং সম্পর্কে কিছু ধারণা নিয়ে আসি। সবাই বসে কথা বলতে থাকে। তখন তা আপনারা সবাই তো জানেন আজকের মিটিং ডাকার কারণ কি ছিল। তাই না, সে তো সেটা তা ওই জিনিসটা বের করে সবাইকে দেখাও। তাড়াতাড়ি করো, সময় বেশি নেই হাতে। আরে এত তারা কিসের, সবই দেখতে পারবে আস্তে আস্তে। তার আগে কিছু কথা সেরে নিচ্ছি। কি কথা? কথাটা হচ্ছে এইটা আমি বিক্রি করতেছি, তবে একটা শর্তে। আমি ওই জিনিসটার জন্য যে কোনো মূল্য দিতে রাজি আছি। বেশি কথা না বলে আগে বের করো। আপনারা কি ভুলে যাচ্ছেন কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? হতে পারে তোমাদের ক্ষমতা বেশি, কিন্তু আমারও কিন্তু কম না। তা জানি আমি। তা ভাই এখন যা বলবে তা ভালো করে শুনবেন, তবে একটা কথা, বেশি কথা যেন শুনতে না হয়, যা বলার একজন একজন করে বলবেন। এই ভিডিওটা দেখেন। এরপর একটা ভিডিও চালানো হয়। ওই ভিডিওতে সবকিছু দেখানো হয়, কোন অস্ত্র দিয়ে কি কি করা যায় আর কোনটা কি কাজে ব্যবহার করা হয়, তা ওই ভিডিওর মাধ্যমেই আছে। সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকে। দেখা শেষ হবার পর ভাই যেখান থেকে এনেছে সেখানে তোমরা কখনোই যেতেও পারবে না, সেজন্য শুধু শুধু শুনে কাজ নেই। তারপরও জানতে তো ইচ্ছে হবে, কোথায় পেলে এগুলো আর কিভাবে এখান পর্যন্ত আনলে। বললাম না এইসব বিষয়ে জানতে হবে না। আমরা যদি না জানি তাহলে এগুলো এখান থেকে নিয়ে যাব কি করে আমরা? চিন্তা করবেন না, ঠিকানা আমাদের বলে দিলে হবে, আমরা নিজে দায়িত্বে পৌঁছে দেব। তাহলে তো আর কোনো চিন্তা নেই আমার। চিন্তা যে নেই তা শিওর হবে কি করে? তাছাড়া তুমি যে এগুলো কিনতে পারবে তা শিওর হচ্ছ কি করে? তা কি তোদের জানতে হবে? দেখ, সাবধানে কথা বলবি আমার সাথে। এদিকে ওরা চারজনই নিজেদের মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে। একে একে ওরা কি করবে তা ওরা নিজেরা বুঝতে পারছে না, কেননা ওদের কথা অনুযায়ী এটা বোঝা যাচ্ছে ওরা অস্ত্র কেনার পর প্রথম নিজেদের মধ্যেই ঝামেলা শুরু করবে। সেজন্য চুপ করুন সবাই। একে একে ওনারা চুপ হয়ে যায়। এবার আকাশ সবার উদ্দেশ্যে বলে, দেখুন, এই অস্ত্রগুলো কিনতে হলে আপনাদের কিছু শর্ত মানতে হবে। নতুন করে আবার কি কি শর্ত? শর্তগুলো মেনে চললে আপনাদের জন্যই ভালো হবে। আর যদি না মানা হয় তাহলে? তাহলে নিজেদের মধ্যে হয়তো মারামারি শুরু করে দিতে পারেন। এতে কতজন মারা যাবে তা তো আমি নিজে কেন, তোমরাও বলতে পারবে না হয়তো। আমার এই অস্ত্রগুলো আপনারা নিজেদের মধ্যে ইউজ করতে পারবেন না, মানে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারবেন না। আপনার কথাটার মানে এখনো বুঝতে পারিনি। এই যে এই অস্ত্রগুলো পাওয়ার পরে যে কিনতে পারবে সে হয়তো বাকিদের এইগুলো দিয়ে ভয় দেখাবে বা আরেকটা গ্রুপের সাথে ঝগড়া বাঁধিয়ে বসবে। এরকমটা করা যাবে না। একটু আগ থেকে যা শুরু করলেন এতে তো এরকমই বোঝা যায়। আচ্ছা, এখন নিলাম শুরু করি। তবে একটা কথা, এই মালগুলো আপনাদের ঠিকানায় পৌঁছে দেওয়াটা আমার দায়িত্ব। তাহলে তো ভালো হয়। আপনারা আগেই নিজেদের ঠিকানা লিখে দিন এখানে। আগে কেন দেব? যা বলেছি তাই করুন আগে। এরপর বাকিরা নিজেদের ঠিকানা লিখে দিল। ঠিকানাগুলো নেওয়ার পর ওরা কাজ শুরু করে। 10 মিনিট ধরে দাম ঠিক করার পর ডেভিন কিনতে পেরেছে। এরপর বাকিরা ডেভিনকে শুভেচ্ছা জানাতে থাকে। তাহলে এবার ডলার পাঠিয়ে দাও আমার অ্যাকাউন্টে। আর মালগুলো? মাল সব গাড়িতে রাখা আছে, তুমি শুধু ডলার পাঠিয়ে দিলে ম্যাক আর আবির ওরা দুজনে, আর আমার আরও কিছু সৈন্য যাবে গাড়ি নিয়ে, ওদের সাথে তোমার 1-2 জন সাথে থাকলে হবে। কিন্তু রাস্তায় পুলিশ থাকলে? বললাম না, তা নিয়ে তোমাদের ভাবতে হবে না। ঠিক আছে, ডলার পাঠানো শেষ, এবার তাহলে আমরা আসি। যাওয়ার আগে সবাইকে একটা কথা বলতে চাই, মিস্টার ডেভিল, আপনি কিন্তু এই অস্ত্রগুলো ওনাদের কারো বিপক্ষে চালাতে পারবেন না। যদি ওনাদের মধ্যে কারো বিপক্ষে চালাতে হয় তখন আমার কাছ থেকে অনুমতি নিতে হবে। যদি অনুমতি না নিই তখন কি হবে? এরকম সেম অস্ত্র আমার কাছে আরও আছে, যা দিয়ে আপনার মোকাবেলা করতে আমার 1 মিনিটও সময় লাগবে না।
ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। আমি তাহলে চলি, মাল যেন ঠিকভাবে পৌঁছে যায়। ডেভিন তো চলে যায় আর ড্যানি, জাফর, রাজীব আসে আকাশের কাছে। বলছিলাম কি, আমাদের যদি কিছু অস্ত্র দিতেন তাহলে উপকার হতো অনেক। ঠিক আছে, এই রুমে যান, যার যেগুলো পছন্দ হয় ওইগুলো নিয়ে বাইরে আসুন, আমি দাম ঠিক করে নিব, সে দাম দিয়ে দিলেই হবে। এরপর ওরা বাকি 3 জন রুমে গেল, যে যার মতো করে হাতিয়ার নিয়ে বের হতে থাকে। এরপর ওইগুলোর দাম ধরে ওদের কাছে বিক্রি করে দেয়। এতে মোটামুটি আকাশের কাছে এখন প্রায় $100 কোটি মজুদ আছে। ঠিক আছে, এবার তাহলে আপনারা আসতে পারেন। তা যাওয়ার আগে আরেকটা প্রশ্ন করার ছিল। নতুন করে আবার কি প্রশ্ন করবেন? আপনার চেহারাটা যদি একটু দেখাতেন। এই কথা প্রথমবার বলেছেন, দ্বিতীয়বার যদি বলেন তাহলে বাঁচিয়ে রাখবো না আমি, কথাটা মনে থাকে যেন। ঠিক আছে, আর করবো না প্রশ্ন। এদিকে বাকিরা চলে যায়। অন্যদিকে আবির আর ম্যাক গাড়ি নিয়ে যেতে থাকে। তখন ওদের কিছু পুলিশ ওদের গাড়িগুলো আটকায়। সবাই গাড়ি থেকে নামো, তোমাদের গাড়িগুলো চেক করা হবে। কিছুই হবে না, আমরা এমনিতে 10 জনের মতো লোক আছি, আর ওরা তো মাত্র 5 জন। এত ভয় পেলে কি চলবে? আরে সামান্য কিছু পুলিশ দেখে যদি এত ভয় পাও, তাহলে তোমাদের দিয়ে ডেভিল কি করে নিজের কাজ চালায় সেটাই তো বুঝতে পারি না। তাহলে এখন চুপ করে বসে থাকো। এদিকে হাবিলদার আরো কয়েকজনকে নিয়ে গাড়ি চেক করতে থাকে। একে একে 3টা গাড়িতে ওরা অস্ত্র দেখতে পায় আর বাকিদের আসতে বলে। স্যার স্যার, প্রতিটা গাড়িতে অস্ত্র রাখা আছে। কি বলছিস তুই? তাহলে তো আজকে পকেট ভরে নিব, আর না হয় ওদের ধরে প্রমোশন করিয়ে নিব। স্যার, আমাদের দিকেও একটু দেখেন। আগে চল, ওদের সাথে কথা তো বলি। জি স্যার, বলুন। এরপর পুলিশ ইন্সপেক্টর আর হাবিলদার আসে ওখানে। ওই গাড়িতে কি নিয়ে যাচ্ছিস? কেন এতক্ষণ ধরে তল্লাশি করে তোরা কি কিছু দেখতে পারিসনি যে নতুন করে আবার জিজ্ঞেস করতে হচ্ছে? তোর তো দেখি সাহস অনেক বেশি। সাহসে দেখলেন কি মিস্টার? আচ্ছা যা, গিয়ে তোদের সাথে যা বলার জন্য এসেছি। যা বলার তাড়াতাড়ি বলুন, মালগুলো ডেলিভারি দিতে হবে। ডেলিভারি দেওয়ার আগে আমার পকেট গরম করে দে, তাহলে আমি তোদের যেতে দিব। তা কত দিতে হবে? বেশি না, 1 কোটি দিলেই হবে। এত কম ডলারে আপনার পকেট ভরে যাবে তো? যাবে। সেজন্য বেশি কথা না বলে যা করতে বলেছি তাড়াতাড়ি কর। এতগুলো ডলার তো ক্যাশ নেই এখন। ঠিক আছে, কাউকে দিয়ে আনিয়ে নে। ঠিক আছে, তাহলে অপেক্ষা করুন। এদিকে আবির পুলিশ অফিসারের কথাই ব্যস্ত রাখে। অন্যদিকে বাকিরা বন্দুক নিয়ে নামে আর পুলিশ অফিসার আর হাবিলদারের মাথায় ধরে। স্যার, আমাদের বাঁচান। তোদের চিন্তা পরে কর, আগে আমাকে তো বাঁচা। নিজেকে বাঁচাতে পারলে তো আপনাকে বাঁচাবার কথা চিন্তা করব। দেখ, তোদের কাছে 2টা অপশন আছে, হয় তোরা এখান থেকে চলে যা, আর না হয় নিজেদের প্রাণ দিয়ে যা। বাকিটা এবার তোদের ইচ্ছে। ঠিক আছে, আমরা নিজেরা এখান থেকে চলে যাচ্ছি। এরপর ওরা তো এখান থেকে চলে যায়। এদিকে আবির আর ম্যাক গাড়িগুলো চালিয়ে চলে আসে। পুলিশ অফিসার হেডকোয়ার্টারের কথাগুলো জানায়। ওনারা কোনো অ্যাকশন নেওয়ার আগে আবির আর ম্যাক গাড়িগুলো নিয়ে ডেভিলের দেওয়া ঠিকানায় চলে আসে। এ নিন আপনার মাল। তা কোনো অসুবিধা হয়নি তো? বাকিটা আপনার লোকদের কাছ থেকে শুনে নেবেন। আমরা তাহলে চলি এবার। ঠিক আছে। আবির মাল দিয়ে চলে আসে। এদিকে আকাশকে সবাই আন্ডারওয়ার্ল্ডের কিং হিসেবে চিনে, কিন্তু ওর চেহারা আজ পর্যন্ত কেউ দেখায় নাই। সবাই শুধু ওর নাম আর ভয়েস শুনেছে। ভয়েস যাও শুনেছে তাও ফেক ভয়েস। ওর অরিজিনাল ভয়েস শুধুমাত্র আবির আর ম্যাক শুধু জানে। কিছুক্ষণ পর, বস, দিয়ে এসেছি মালগুলো। কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা তো হয়েছে, কিন্তু তা তো ট্যাকেল দিয়ে এসেছি। জানি এরকম কিছু হবে, আর তোমরা যে যা সামলিয়ে আসতে পারবে সেটাও আমি জানি, সেজন্য আমি আর আসিনি তোমাদের সাথে। আচ্ছা যাক গিয়ে সেসব কথা, তোমাদের দুজনের অ্যাকাউন্টে আমি ডলার পাঠিয়ে দিয়েছি। বস, ডলার কেন? তোমরা এমনিতে আমাকে অনেক সাহায্য করতেছো, সারাদিন পরিশ্রম করো, তোমাদের তো কিছু দেওয়াটা দরকার। বস, আপনার জন্য আজকে আমাদের সবাই ভয় পায়। আপনার আশ্রয় আছি বলেই আমরা এখনো বেঁচে আছি। আচ্ছা, এইগুলো তোমরা নিজেদের কাজে ব্যবহার করো। তোমরা, আমি আপাতত এখন যাই, বাকিটা তোমরা সামলে রেখো। যেমনটা বলবেন। এদিকে আকাশ ওর বাসায় ফিরে আসে। তখন ঈশা আসে ওর কাছে। ভাইয়া, আমাকে কিছু জামা কিনে দিবি? এই নে $1000, এইগুলো দিয়ে যা যা দরকার কিনে নে। তুই এতগুলো ডলার ফেলি ভাইয়া? তোকে এত কিছু জানতে হবে না।
এদিকে রাতের বেলায় আকাশ আসে বাহিরে, কেননা ওদের রাস্তার ধারে বসে আছে। তখন ওখানে কিছু ছেলে এসে আকাশের সামনে দাঁড়ায়। ওই এত রাতে এখানে কেন? তা জেনে তোরা কি করবি? তা এখন আমাদের কিছু ডলার দে তো। আমি তো তোমাদের চিনি না, জানি না, তাহলে তোমাদের ডলার কেন দিব? তোকে এত কথা বলতে বলিনি। তোর কাছে যা আছে এখন সব কিছু আমাদের দিয়ে দে। আকাশের কোমর থেকে পিস্তল বের করে তখন ছেলেগুলো ভয়ে শেষ। আরে কি করছেন? আমরা তো মজা করছিলাম। ও তাই নাকি? তাহলে আমারও তো একটু মজা করতে হয় তোদের সাথে। কি করবেন? তোরা সবাই এখন কান ধরে উঠবি আর বসবি, এটাই হবে তোদের শাস্তি। ছেলেগুলো আকাশের কথা মতো কান ধরে উঠবোস করতে থাকে। তখন ওখানে ইরা চলে আসে। ওদের এইভাবে দেখে, কি হচ্ছে এখানে? তুই কি কানা? চোখে কি দেখো না কি হচ্ছে এখানে? তোরা এতগুলো ছেলে ওকে ভয় পেয়ে এভাবে কান ধরে উদ্বোস করার কি ঠিক হচ্ছে? ওরা কি করবে না করবে তা আমি ঠিক করব। তুমি আপাতত এখান থেকে যাও। তোমাকে এখানে কেউ আসতে বলেনি। আমি কোথায় যাব না যাব তা তো তোমাকে জানতে হবে না। তা এখানে কেন এসেছো? আমি এখান দিয়ে যাচ্ছিলাম, ওদের দেখে থামলাম এখানে। তা একটা কথা বলার ছিল। সত্যি তো পাওয়ার আছে মানতে হবে, নয়তো ওদের মতো ছেলেকে তুই ভাবে কান ধরে উঠাতে পারতি না। যখন সবাই জেনেছো তখন আর চুপ করে আছো কেন? অনেক কিছু বলতে ইচ্ছে করে, তবুও বলিতে যে নাহি চাই এই প্রাণ। তাহলে ওই প্রাণে কি চাই? যাহা চায় তা কি দিতে পারবে না? তাহলে চুপ করে থাকো। আর তোমরা তাহলে যাও এখন। ছেলেগুলো তো চলে যায়। এদিকে আকাশ আর ইরা হাঁটতে থাকে। তবে আকাশের চিন্তা না থাকলেও ইরার অনেক বেশি চিন্তা হচ্ছে, কেননা ওরা ছাড়া রাস্তায় আর কেউ নেই। পুরো রাস্তা খালি। ওরা দুজন কথা বলতে বলতে যাচ্ছে। তখনই তানু কল দেয়। আমার বান্ধবী কল দিয়েছে, একটু কথা বলে নি। ঠিক আছে, বলুন। এদিকে আবিরও আকাশকে কল দেয়, সেজন্য কথা বলতে বলতে এইদিকে কথা বলতে বলতে দুইজন দুই দিকে হাঁটতে থাকে। তা ওরা কেউই খেয়াল করেনি। একটু পর ওখানে কিছু গাড়ি এসে থামে। ওখানে কিছু লোক নামে। বাসা থেকে বাবা মা আমাদের দুজনকে বের করে দিয়েছে, সেজন্য আমরা হাঁটতে বের হয়েছি। আরে আমরা তো ভাই বোন না। আরে ওর বাবা মা ওকে বের করে দিয়েছে, আর আমার বাবা মা আমাকে। আর আমরা দুজনে হাঁটতে হাঁটতে এখানে এসে একত্রিত হই। আপনাকে দেখে এমনিতে বলদ মনে হচ্ছে, এই আর নতুন কি? আপনাদের যা করার ওর সাথে করেন, কিন্তু আমাকে ছেড়ে দেন। বুঝলাম না ভাই, আপনার তো কাজ আছে। আপনি এখানে বসে না থেকে নিজের কাজে গেলেই তো পারেন। তাহলে আমাদের এইভাবে ধরে রেখে আপনার কি লাভ তা তো বলবেন। কাজী কেন? আশ্চর্য, আমার মা বাবা আমার বিয়ে দিবে, তা না করে আপনি কেন? তাছাড়া বিয়েটা কার সাথে? এরপর ইরা তো ঘাবড়ে যায়। দিকে আকাশ নর্মাল ভাবেই আছে, কেননা ইরার বিয়ে যার সাথেই হোক না কেন এতে আকাশের কোনো সমস্যা নেই। 20 মিনিট পর ওখানে কাজী আসে। কার বিয়ে দিতে হবে বলেন? এখানে কেউ বিয়ে করছে না। তাহলে আমাকে কেন ডেকে আনা হয়েছে? সেটা আমি কি জানি? সে কি কথা? বিয়ে না হলে আমাকে কেন আনা হয়েছে এখানে? যে আপনাকে আসতে বলেছে আপনি তাকে জিজ্ঞেস করেন। এই যে আপনি বলেন, বিয়েটা কার? আমি তো এই বিয়ে করব না। মেয়ে যখন রাজি না তখন এই বিয়ে হবে কি করে? সেটাই তো বলতেছি আমি। আচ্ছা ভাই, আমি বুঝতে পেরেছি আপনি ওনাকে বিয়ে করবেন। তাহলে আমি এখানে থেকে কি করব? আমি চলে যাই, আপনারা দুজনে বিয়ে করে নেন। ছি, আমি এই খাটাস মার্কা লোককে কোনোভাবেই বিয়ে করব না। তুই শালা তো দেখি আসলে একটা লুচ্চা। না, আমি কোনো কিছু বলবো না। এ বলে বন্দুক বের করে ইরার মাথায় ধরে। এদিকে ইরা তো ভয়ে শেষ, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। সেজন্য লোকটা ইরার ব্যাগ থেকে ওর আইডি কার্ড পায়। এদিকে আকাশ তো চুপ করে আছে, কোনো কথা বলছে না, কেননা ইরা অনেক বেশি জ্বালাতো আকাশকে। তার উপর ইরার প্রতি আকাশের মোটেও কোনো ফিলিংস ছিল না, যে যার কারণে ইরাকে পছন্দ করবে। এদিকে কাজী সবটা লিখতে থাকে। বর কে আর বরের নাম কি? লোকটার কথা ইরা যতটা না অবাক হয়, আকাশ তার থেকে বেশি অবাক হয়। কি বলছেন ভাই? এর মতো মেয়েকে বিয়ে করলে জীবনটাই যে তেজপাতা বানিয়ে ফেলবে। তুই কি ভেবেছিস আমি তোকে বিয়ে করার জন্য এখানে বসে থাকবো? তোর মতো পেতনিকে কে বিয়ে করবে? দরকার হলে আমি ওনাকে বিয়ে করব, তাও তোকে আমি বিয়ে করব না। তাহলে তো বেঁচেই গেলাম ভাই। তাহলে আপনি ওনাকে বিয়ে করেন আর আমাকে ছেড়ে দিন। এটা তো সাইন করবে না। পরে লোকটা ভয় দেখিয়ে সাইন করিয়ে না। এদিকে আকাশও সেম ভাবে জোর করে সাইন করায়। আজকে তোমরা স্বামী স্ত্রী, এবার আমার হাদিয়া দিয়ে দাও। আমাকে তো যেতে হবে।
যে বিয়েতে আমার মতে ছিল না সেই বিয়েতে আমি কেন ডলার দিব? তা বাবা তুমি যদি দিতে পারো। কত দিতে হবে বলেন? তাছাড়া আপনার তো কোনো দোষ নেই, শুধু শুধু আপনাকে এখানে আটকে রাখা ঠিক হবে না। সত্যি বাবা তুমি অনেক ভালো ছেলে, কিন্তু যাকে বিয়ে করছো জানি না তুমি কতদিন আর সুখে থাকবে। ওই পেতনিকে বিয়ে করে আমার জীবনটাই যে শেষ হয়ে গেল। তোকে বিয়ে করে মনে হচ্ছে আমার জীবনটা সার্থক হয়েছে। আমার মতো ছেলেকে পেয়েছো, এটাই তোমার সাত কপালের ভাগ্য। এদিকে লোকটার ছবিগুলো আকাশ আর ইরাকে পাঠিয়ে দেয়, তার সাথে বিয়ের সব কাগজপত্র ওদের দিয়ে দেয় এবং কাজীর কাছ থেকে বাকি কাগজ রেখে দেয়। চিন্তা করবেন না, হয়ে যাবে সবকিছু। দিকে কাজী আর ওই লোকগুলো চলে যায়, তা আকাশ আর ইরা দুজনেই খেয়াল করেনি। ওরা তো ঝগড়া করতে চলেছে একটু পর। দেখুন, আমি আপনাকে যেহেতু বউ হিসেবে মানি না, সেহেতু আমি আপনাকে আমার বাসায় নিব না। এমন ভাব ধরতেছো মনে হয় আমি তোমার বাসায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছি। সেটাই তো মনে হচ্ছে। এখন আপনি আপনার বাসায় যান, আমি আমার বাসায় যাব। মা বাবাকে কি করে যে মুখ দেখাবো আল্লাহ জানে। আমার জীবনটাই যে শেষ হয়ে গেল। আমাদের যে বিয়ে হয়েছে এটা যেন ভার্সিটিতে কেউ না জানে। আমি কি পাগল নাকি যে নিজের সর্বনাশের কথা বলে বেড়াবো? মনে থাকলেই হবে। এরপর ওরা নিজেদের মতো করে বাসায় ফিরে যায়। রাত হওয়াতে আকাশ ওর বাবা মা তেমন কিছু বলেনি, কিন্তু ইরার বাড়িতে ফিরতে ওর মা তো ওকে কত কথাই শোনাতে থাকে, যে ইরার কাছে তেমন কিছুই না, কেননা এরকম কথা ইরা প্রায় শুনে থাকে তার বাবা মার কাছে। এর পরের দিন সকালে। তোমাদের সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আমরা এই বাড়িটা ছেড়ে দিয়ে অন্য বাড়িতে উঠে যাই, চলো। কিন্তু এতগুলো ডলার? তা নিয়ে চিন্তা করতে হবে না, আমি তোমাদের জন্য একটা বাড়ি আনিয়েছি। তোমরা রাজি থাকলে আমি তোমাদের নিয়ে 1 সপ্তাহের মধ্যে ওই বাসায় উঠে যাব। কিন্তু তুই এতগুলো ডলার পেলি কোথায় থেকে? আচ্ছা ভাইয়া, ওই বাড়িটা কি আমাদের এই বাড়ির মতো নাকি আরো বড়? আরো অনেক বড়। তোমরা তাহলে সবটা গুছিয়ে নাও, আমি তোমাদের নিয়ে তারপর ওই বাড়িতে যাব। ঠিক আছে, আমি তাহলে সবটা গুছিয়ে রাখছি। এদিকে ওনারা তো নিজেদের কাজ করতে থাকে। এদিকে আকাশ ওর বাড়িতে আসে আর বাকি সব কয়টা ঠিক করে নেয়। আকাশ আবিরকে কল দেয়। কোথায় তুই? আমি তো একটা মিটিংয়ে যাচ্ছি। কার সাথে? জাফর ইকবালের সাথে। ওনার সাথে আবার কিসের মিটিং? তাছাড়া তোর সাথে কে কে আছে আর কোন ঠিকানায় যাচ্ছিস তুই? আবির তো ঠিকানা বলে দেয়, কিন্তু কে কে আছে আর কেন যাচ্ছে তা বলার আগেই আবিরের মোবাইলের নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। এরপর আকাশ ম্যাককে কল করে, কিন্তু ম্যাকের মোবাইলটা বন্ধ বলতেছে। কিন্তু আকাশ ওখান থেকে আবিরের ঠিকানা বলেছিল, সেই ঠিকানায় যেতে থাকে। ওদিকে আবির ওখানে চলে আসে। আসুন আবির সাহেব, আসতে কোনো অসুবিধা হয়নি তো? তেমন কোনো অসুবিধা হয়নি। এখানে বসুন, আপনার সাথে তাহলে বাকি কথা বলে ফেলি। কলে না বলে এভাবে ডেকে এনেছেন, ব্যাপারটা কি বেশি জটিল নাকি? সেরকমই কিছু। ঠিক আছে, বলুন কি কথা। আমার কিছু অস্ত্র লাগবে। তাহলে আমাদের আস্তানায় চলে আসুন, মালের স্যাম্প দেখে নেবেন। এরপর কোনটা কোনটা লাগবে তা আমাদের বলে দিলেই হবে। কিন্তু সমস্যা তো ওখানেই। কিরকম? আপনার বস মানে কিং সাহেব তো অস্ত্র দিবে না আমাকে। উনি কেন দিবে না? জাফর এবার আবিরকে সবটা বলতে থাকে। সবটা শোনার পর আবির মোটামুটি সবটা বুঝতে পারে। তাহলে বুঝতে তো পাচ্ছেন কেন আপনাকে ডেকে আনা। দেখুন, যেখানে উনি নিজে মানা করে দিয়েছে সেখানে আমার তো কিছু বলার নেই। আর না থাকলেও কিছু একটা তো বাহির করতে হবে আপনাকে। এবার যদি চুপ করে থাকেন তাহলে তো আপনার পাওয়ার আর থাকবে না। কি বলতে চাইছেন আর বুঝাতে চাইছেন কি, তা একটু স্পষ্টভাবে বলুন তো। আপনি আমার সাথে হাত মিলান, এতে আমার লাভ? আমি তাহলে আপনাকে কিং এর জায়গায় বসিয়ে দিব। তারপর আপনি শুধু আমাকে সব মাল দিবেন আর আমি বাকিদের উপর রাজ করব। আপনার আইডিয়া খারাপ না, তবে আমি এই কাজে আপনাকে কোনোভাবে সাহায্য করব না, কারণ আমি আপনার মতো বেইমান না। আমার কথা না শুনলে কি হতে পারে তা কি জানেন? ও তাই নাকি? আমাকে ভয় দেখাচ্ছেন নাকি? ভয় আমি দেখাই না একেবারে। একেবারে কি? জাফর বাকিটা বলার আগে ওখানে আকাশ চলে আসে। তার মুখে মাস্ক পরা, যার কারণে জাফর আর আবির তো চিনবেই, যদিও জাফর আজ পর্যন্ত আকাশকে কখনো দেখেনি। কি হয়েছে আবির? তেমন কিছুই না। এখানকার কথাবার্তা শুনে তো তা মনে হচ্ছে না। গাড়িতে যেতে যেতে বলবো। খারাপ কিছু নয় তো? দেখো, এরকম কিছু হয়ে থাকলে জানাও আমাকে, আমি ওদের সবাইকে এখানেই মেরে রেখে দিব। না, তেমন কিছু হয়নি। ঠিক আছে, চলো তাহলে। এবার আবিরকে নিয়ে বেরিয়ে পড়ে ওখান থেকে রাস্তায়। তুমি একা একা কেন আসতে গেলে? আমাকে আসতে বলেছে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে বলে, সেজন্য আমার এখানে আসা। এভাবে একা একা কিন্তু আসা যাবে না এখানে।
এরা কিন্তু সুযোগ খুঁজতে থাকবে। সুযোগ পেলেই এরা ক্ষতি করতে চাইবে। আমাদের ক্ষতি করার আগে ওরা নিজেরা 100 বার ভাববে। আচ্ছা, কি কথা বলার জন্য এনেছিল তোমাকে? পর আবির সবটা বলে। সবটা আপনারা শুনে কাজ নেই, কেননা আপনারা তো একবার শুনেছেন, সেজন্য দ্বিতীয়বার আর বললাম না। কথাগুলো আমাকে আগে বললে তো আমি ওদের ওখানেই শেষ করে দিতাম। থাক সেসব কথা। তাছাড়া আমরা নিজেরা ঠিক থাকলে কেউ আমাদের মাঝে ফাটল ধরাতে পারবে না। সেটা আমি জানি। আচ্ছা, আমি বাবা মাকে নিয়ে আমার নতুন গাড়িতে উঠে যাব। তুই কালকে আসিস আমার সাথে। আমি এসে কি করব? ফার্নিচার আর বাকিটা গোছাতে তো আমাকে সাহায্য করতে হবে। আমাদের কিছু লোক নিয়ে যাও তাহলে। ওদের দেখলে বাবা মা এমনিতে সন্দেহ করবে। তার উপর ভদ্রভাবে তো ওরা কথাই বলতে পারে না ঠিক মতো করে। সবই বুঝলাম, তাহলে আমি চলে আসব সকালের দিকে। ঠিক আছে, তুই তাহলে এখন যা। আমি কল দিলে চলে আসিস সকালে। পরের দিন সকালে কল দিয়ে আবির আসার সময় একটা ট্র্যাক আনে সাথে করে, কেননা আসবাবপত্র সবকিছু এটাতে করেই নিয়ে যাবে। এতক্ষণ লাগলো আসতে তোর? কি করব, ট্র্যাক ম্যানেজ করতে করতে তো সময় পার হয়ে গেল। আচ্ছা, পরিচয় করিয়ে দেই। কিন্তু ভুল করে ঈশা রুমে ঢুকে পড়ে। এদিকে ঈশা বের হবে, সাথে সাথে আবিরের সাথে ধাক্কা খেয়ে দুজনেই নিচে পড়ে যায়, তবে আলাদা আলাদা ভাবে। নিচে পড়েই সরি, আমি আপনাকে দেখতে পাইনি। আপনি কি কানা নাকি যে আমার মতো একটা বড় একটা মেয়েকে দেখতে পারেননি? সত্যি বলছি, আমি আপনাকে মোটেও দেখতে পাইনি। তা এটা বলুন, আপনি এখানে কেন? আমি তো আকাশ স্যারের। কি? ভাইয়া নিজেই তো কাজ করে না, আবার স্যার হলো কি করে? সে যাক গিয়ে, এখানে কেন এসেছেন তা আমাকে বলেন। আমি তো এসেছি মালগুলো গাড়িতে ওঠাতে, কিন্তু মাঝখানে আপনি এসে পড়লেন। তাহলে এগুলো নিন আর আমার পেছন পেছন আসুন। তা আপনি খালি হাতে কেন যাচ্ছেন? কাজ তো আপনি করতে এসেছেন, তাহলে আমি শুধু শুধু এত ভারী জিনিস কেন নিব? তাছাড়া আমি আমার জিনিসপত্রগুলো নিয়ে যাব, বাকিটা আপনি দেখে নিন। ভাব নিচ্ছেন আমার সাথে? আমি তো মেয়ে, ভাব তো নিতেই পারি। ভুলটা আমারই হয়েছে। আমি তো ভুলে গিয়েছিলাম মেয়ে মানুষের বুদ্ধি বলতে কিছু নেই। প্রবাদ তো ভুল বললেন। তাহলে সঠিকটা কি? সঠিক হচ্ছে মেয়ে মানুষের বুদ্ধি হাঁটুর নিচে থাকে। সরাসরি অপমান করতে চাইনি বলে কথাটা আমি ঘুরিয়ে বললাম, কিন্তু আপনার জন্য তা আর হলো না। আপনাকে তো আমি আমার কিছুই করতে পারবেন না। কেন পারবো না? কারণ এরপর আমাদের দেখাই হবে না। বলা তো যায় না, হতেও পারে দেখা আবার। তাহলে তো সেটা আপনার ভাগ্য বলে ধরে নিতে হবে। তবে আপনি দেখতে অনেক কিউট। আমার ভাইও সেম কথা বলে, তবে তার সাথে আরেকটা কথাও বলে। কি কথা শুনি? কিউট পেতনি বলে, আমাকে নাকি পেতনিদের মতন কিউট লাগে। আচ্ছা, আপনার সাথে কথা বলে আমার কোনো কাজ নেই, এমনিতেই লেট হয়ে যাচ্ছে অনেক, আমাকে যেতে হবে, বাকিটা আপনি নিয়ে যাবেন এখান থেকে। ঠিক আছে, দেখি তা সম্ভব হয় কিনা। এদিকে একে একে সবকিছু ট্রাকে উঠিয়ে নেওয়া হয়েছে। কিছুক্ষণ পর সবকিছু নিয়ে রওনা দেয় আকাশ ওর নতুন বাড়ির দিকে। বাড়িতে এসে ওনারা তো অবাক। এত বড় বাড়ি? হ্যাঁ মা, আজকে থেকে আমরা এই বাড়িতে থাকবো। কিন্তু তুই এতগুলো ডলার পেলি কোথায় থেকে? এক কথা আর কতবার বলবো? আমার থেকে কিন্তু বাড়িটা সুন্দর লেগেছে অনেক। কথা কম বলে এখন ভিতরে আয়। এরপর ওনারা ভিতরে আসে, বাকিরা আবার আগের জায়গা মতো সবটা ঠিক করে নেয়। স্যার, আমি তাহলে এখন আসি। রাতটা থেকে যাও। অন্য একদিন আসবো, এখন যাই আমি। তাছাড়া ওইদিকে কাজও আছে। ভুলে গিয়েছিলাম, তবে যাই করিস না কেন সাবধানে করবি। তা তো করবই। এদিকে পরের দিন আকাশ আসে ভার্সিটিতে। তখন ইরাকে দেখতে পায় কিছু ছেলের সাথে বসে কথা বলতেছে। তখন ওখানে আসে। ইরা, কি করছো? ওই তুই কে রে যে তোকে বলতে হবে? নাহিদ, তুই একটু চুপ কর। আকাশ, তুমি এখানে কেন? বউ যেখানে হাজবেন্ড সেখানে থাকবে, এ আর নতুন কি? কিসের বউ আর কার জামাই? আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। তোকে সবটা বুঝতে হবে না, যার বোঝার সে এমনিতেই বুঝবে। আচ্ছা, আমি চলি। ভার্সিটি শেষ করে আমার জন্য অপেক্ষা করবে। তোর জন্য কেন অপেক্ষা করবেন? তুই কি মায়ের এখন খাবি নাকি আরো কয়েকদিন পরে খাবি, সেটা আগে বল। কয়েকদিন পরেই খাই। এই কথা বলতে নাহিদের মুখে একটা ঘুষি মারে, এতে নাক দিয়ে রক্ত পড়তে থাকে। এটা কি করলি? আজকে তোকে অ্যাডভান্স দিয়ে দিলাম। তুই কি বাড়াবাড়ি করছিস? তাহলে চুপ করে থাক। তুই কিন্তু আমার পরিচয় জানিস না, যদি জানতি তাহলে কিন্তু
এই কাজটা কখনো করতি না। এদের কথা শুনে ওরা তো কিছুটা অবাক হয়, কেননা ওরা জানে না এদের বাবা ব্যবসা করে, কিন্তু এর বাইরেও অন্য কিছুর পরিচয় আছে তা তো আর জানে না। আমার বাবা এখানকার এমপি, আর তুই তার ছেলেকে মেরেছিস, তোকে কেউ বাঁচাতে পারবে না। আরে নাহিদ, কি দরকার এসব করার? দরকার আছে, ওকে একটা শিক্ষা তো দিতেই হবে, নয়তো এরকমটা করবে সামনেও। আমি এখনই কল দিচ্ছি বাবাকে। এদিকে কল দেয় ওর বাবার কাছে আর বলতে থাকে, অন্যদিকে আকাশ, দরকার কি ছিল এসব করার? তুমি এত ভয় কেন পাচ্ছ? দেখো, তুমি কিন্তু ভালো করে জানো আমাদের বিয়েটা হয়েছিল কোনভাবে। তাহলে তুমি কেন আমাকে নিজের বউয়ের মতো করে দেখবে? কাগজে কলমে তুমি আমার বউ, সেটা তো অস্বীকার করতে পারবে না। এখন তো ওর লোক পাঠাবে। কিছুটা তো হচ্ছে, যদিও তোমাকে হাজবেন্ড হিসেবে মানি না, তবুও তুমি মারা গেলে তো আমাকে শোকই পালন করতে হবে। তাহলে ওই নিয়ে টেনশন? তুমি যাও এখান থেকে। এদিকে আজ তখনই বসেই আছে। ইরায়ে যতই বলছে না কেন কথাই শুনছে না। এদিকে আকাশ এরকম চলে যেতে বলাতে বাকিরা একটু অবাক হয়, সাথে চিন্তিত হয়। এদিকে আকাশও কাউকে কল দিয়ে আসতে বলে। তুমি আবার কাকে কল দিলে? চিন্তা করো না, তেমন কিছু হবে না। এইদিকে 30 মিনিট পর ভার্সিটিতে প্রায় 5টা গাড়ি আসে। কিছু গাড়িতে নাহিদের বাবার লোকেরা, আর কিছু গাড়িতে আসে পুলিশ। কি ব্যাপার, পুলিশ নিয়ে আসতে কেন? আরে আগে আমরা ওই ছেলেকে শাস্তা করব, তারপর বাকি কাজ পুলিশে করে নেবে। যাক, তাহলে তো ভালোই হলো। জি স্যার, এখন বলুন কি কি করতে হবে? ওই ছেলেটার একটা হাত ভেঙে দাও এখনই। ঠিক আছে বস, তাই হবে। এই বলে ওরা আকাশকে মারতে আসবে, তখন ইরা নাহিদের কাছে এসে বলে ওকে যেন ছেড়ে দেয়, কিন্তু তাও নাহিদ চুপ করে আছে। এদিকে আকাশ ওদের মারতে থাকে। আকাশের মারামারি দেখে বাকিরা তো অবাক হয়ে তাকিয়ে আছে, কেননা ওরা এর আগে আকাশকে এরকম ভাবে মারামারি করতে দেখেনি। তারপর 6 প্যাক বডি দেখে অনেকেই হিংসে করতে থাকে। এদিকে ওদের মোটামুটি মাটিতে শুয়ে দেয় মারতে মারতে। পুলিশ এখনো কিছু করছে না। ওদের পরিস্থিতি দেখে আঙ্কেল, আপনি দাঁড়িয়ে না থেকে ওকে আটকান, নয়তো ওদের সবাইকে মেরে ফেলবে। এরপর পুলিশ অফিসার বাকিদেরকে নিয়ে আকাশকে ঘেরাও করে ফেলে। এবার পালাবি কোথায়? আমি পালাবো না, পালাবি তো তোরা। তাই নাকি? কি রে, তা একটু দেখি। তোর বুকের দিকে তাকা, এখানে 3টা ডট আছে। আমার ইশারায় এখানে গুলি চলতে 1 সেকেন্ডও লাগবে না সময়। পুলিশ অফিসার ডট দেখে ভয় পেয়ে যায়। আসলে এখানে আবিরকে কল দিয়ে আগেই সবটা বলে রেখেছে, কেননা হয়তো বিপদ তো বাড়বেই। তা না তা তো আপনারা দেখতেই পেরেছেন। এদিকে কি হলো আঙ্কেল, ওকে গুলি করে দিন, যা হবার হবে, আমি তা সামলে নিব। কিন্তু আমাকে যে মেরে ফেলবে তাহলে? কে মারবে আপনাকে? তোকে তা জানতে হবে না। এবার আমি তাহলে আসি, আপনি এখানেই থাকুন। এই বলে আকাশ ওখান থেকে আসতে যাবে, তখন নাহিদ গুলি করে, আর ভুলবশত ওদের শরীরে লাগেনি, কেননা আকাশ ইরাকে ওখান থেকে সরে যায়। কি ব্যাপার, তুই তোর সাথে ইরাকে কেন বারবার টেনে নিয়ে যাচ্ছিস? তা কি তোকে বলতে হবে? বলতে তো হবে। এ বলে আবারও গুলি করে। তবে এবার ইরাকে বাঁচাতে এসে আকাশের হাতে এসে গুলিটা লাগে। এতে রক্ত পড়তে থাকে, সেজন্য ইরা ওর ওড়না দিয়ে আকাশের হাত বেঁধে দেয়। নাহিদ, কি হচ্ছে এসব? তুই আমাকে গুলি করতে চেয়েছিস? বিশেষ কর, আমি তোকে মোটেও গুলি করতে চাইনি। তুই আর ও যেভাবে এক এক পাশ যাচ্ছিস, আমি তো হিসেব করে গুলি করেছি, তাও কি থেকে কি হয়ে গেল বুঝতে পারছি না। সত্যি আমি তো সে গুলি করতে চাইনি। তুই কি এখন সরবি এখান থেকে? কেন, কোথায় যাবে তুই? ওকে নিয়ে হসপিটালে যেতে হবে। দেখছিস না কতটা রক্ত বের হয়ে গেছে? আমি এটা বুঝলাম না, ওই ছেলেটার জন্য তোর এত দরদ উঠলে কেন পড়তেছেন? ও মারা গেলে কার কি আসে যায়? কথাটা বলে ইরা আকাশকে ধরে। নাহিদের কাছে এসে ওরা 2টা থাপ্পড় দেয়। এতে নাহিদ সহ বাকিরা অবাক হয়ে যায়। তুই আমাকে মারলি? মেরেছি। আর একটা কথা বলবি, আমার চেয়ে খারাপ কেউ হবে না। এদিকে আকাশের কিছু মনে নেই, কেননা গুলি খেয়ে সেন্স হারিয়েছে। তানু, তাড়াতাড়ি করে গাড়ি বের কর। 2 মিনিট, আমি এখনই গাড়ি বাহির করতেছি। এদিকে তানু গাড়ি বের করতে থাকে। এদিকে এরা তো আকাশকে ভালো করে ধরে রেখেছে, দেখে মনে হবে ওরা স্বামী স্ত্রী। যদিও ওরা শুধু কাগজে কলমে স্বামী স্ত্রী, কিন্তু তাও ইরা তার কর্তব্য পালন করে। এদিকে নাহিদ তো কিছু বলছে না। একটু পর ওরা আকাশকে নিয়ে হসপিটাল আসে। কি হয়েছে ওনার? হাতে গুলি লেগেছে। তাহলে তো অপারেশন করতে হবে। নার্স, তাড়াতাড়ি করে অপারেশন থিয়েটারে রেডি করো। আর ম্যাম, আপনি এই ফর্মটা পূরণ করে দিন। কি আছে ফর্মে?
বাকিটা এসে বলবে। এখন আপাতত আমি অপারেশন করে আসতেছি। ডক্টর তো অপারেশন করতে চলে যায়। এদিকে ইরা বসে আছে ফর্ম নিয়ে। 1 ঘন্টা পর ডক্টর বের হয়ে আসে। ডক্টর, আকাশ এখন কেমন আছে? উনি এখন ঠিক আছে। তা আপনি ওনার কি হন? আমি ওনার ওয়াইফ হই। তাহলে এই ফর্মটা পূরণ করে দিন আর $1000 জমা করে দিন। ঠিক আছে। ইরা ডলার জমা দেয়, তারপর ওখানেই থাকে। একটু পর তানু আসে ওর কাছে। ইরা, এত ভেঙে পড়ছিস কেন? তাছাড়া ও তোকে বাঁচাতে গিয়ে গুলি খেয়েছে, তাই বলে তুই এরকমটা করবি? ও তুই বুঝবি না। তুই তাহলে বাসায় যা এখন। আর তুই কি করবি? আমি কিছুক্ষণ পরে ওকে বাসায় দিয়ে তারপর আমি নিজেও বাসায় চলে যাব। তাছাড়া নাহিদ এরকমটা করলো কেন সেটাই তো বুঝছি না। নাহিদের কথা বাদ দে, তুই অন্য ছেলের সাথে কথা বললে আকাশ এরকম রিয়েক্ট করলো কেন সেটাই তো বুঝি নাই আমি। তোর এত কিছু ভাবতে হবে না, তুই যা তো এখন। এমনিতেই মাথা ব্যথা, তার উপর তুই বকবক করে মাথা আরো ব্যথা বাড়িয়ে দিবি। ঠিক আছে, যাচ্ছি আমি, তবে সাবধানে থাকিস। তানু যাবার পর সন্ধ্যার দিকে আকাশের জ্ঞান ফিরে। তখন সামনে তাকিয়ে দেখে ইরা বসে আছে। কি ব্যাপার, তুমি যাওনি এখনো? এখানে তো তোমার কেউ নেই, তার উপর তোমার জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করছিলাম আমি। তোমার বাসার ঠিকানাও নেই আমার কাছে যে তোমাকে বাসায় পৌঁছে দিব। তা এত কিছু কি দায়িত্ব থেকে করতেছো নাকি অন্য কোনো কিছু আছে? দেখো, ওই সম্পর্ক আমি এখনো মানি না, সেজন্য আমাকে এই কথাটা বারবার বলিও না। মিথ্যে বলবে না। যদি না মানো তাহলে এইভাবে আমাকে হসপিটাল এনে তার উপর এভাবে পাশে বসে থাকতে না। আচ্ছা থাক সেসব কথা। দুপুরে তো আর খাওয়া হয়নি তোমার, তা খাবার অর্ডার করে খেয়ে নাও। তোমার ক্ষুধা লেগেছে? ক্ষুধা তো লেগেছে। ঠিক আছে, আমি দুজনের জন্য খাবার নিয়ে আসতেছি। এরা নিচে নেমে আর খাবার নিয়ে নেয়। এরপর উপরে এসে আকাশকে একটা প্লেট দেয়, আর একটা প্লেটে এরা নিজে খেতে থাকে। এদিকে হাতে গুলি লাগার জন্য আকাশ তো খেতে পারছে না। তা দেখে এরা তাকিয়ে বুঝতে পারে। থাক, কষ্ট করতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। তোমার অসুবিধা হবে না তো? আরে না। এরপর ইরা আকাশে খাইয়ে দিতে থাকে, আর এই প্রথম আকাশে কোনো মেয়ে খাইয়ে দিচ্ছে। একদিক দিয়ে ইরা নিজে খাচ্ছে, আর একদিক দিয়ে আকাশকে খাওয়াচ্ছে। দুজনে খাওয়া শেষ হলে এরাও রান্না দিয়ে আকাশের মুখ পরিষ্কার করে দেয়। আকাশ তো অপলক দৃষ্টিতেই এরা দিকে তাকিয়ে আছে। দেখো, ভেবো না আমি তোমার বউ হিসেবে করতেছি। আমি তো তেমন কিছুই ভাবিনি। না ভাবলেও ভাবতে কতক্ষণ? তা ডক্টর কি বলেছে? আমাকে তো বাসায় যেতে হবে, সবাই আমার জন্য অপেক্ষা করতেছে। আমি নামিয়ে দিব তোমাকে বাসায়। কি দরকার এত কষ্ট করার? তোমাকে চুপ করতে বলেছি। আচ্ছা, তাই হবে। কিছুক্ষণ পর এরা আকাশকে ওর বাসায় নিয়ে নিচে নামিয়ে দেয়। এই বাড়িটাই তুমি থাকো? হ্যাঁ, কয়েকদিন আগে এই বাড়িটা কিনেছিলাম। কি বলো? এত ডলার ফেলে কি করে? তা জেনে কি করবে? যদি ভিতরে আসতে চাও আসতে পারো। এখন না, যদি কখনো আমার ইচ্ছে হয় আসার, তখন আমি নিজেই চলে আসব। ঠিক আছে, যাও তাহলে সাবধানে। আকাশ যখন বাসায় ফিরে ওর এরকম অবস্থা দেখে ওনারা কি বলবে নিজেরাও বুঝতে পারছে না। কেননা আকাশ হাতে ব্যান্ডেজ দেখে ওরা তো কষ্ট পেতে থাকে। ঈশা তো কান্না করতে করতে শেষ। এদিকে আবির আকাশকে কল দিয়ে তা ঈশা ধরে ফেলে। কে বলেছে? তার আগে এটা বলুন, আপনি কে? আমি ঈশা। আর আপনি? আচ্ছা, আমার পরিচয় পরে দিচ্ছি। আকাশ স্যার কোথায়? এরপর ঈশা আবিরকে বাকিটা বলে। বাকিটা শুনে আবিরও চলে আসে আকাশের বাসায়। আকাশের বাসায় সবাই এখন আবিরকে চিনে, সেজন্য কেউ কিছু বলছে না। আবির আকাশের রুমে এসে আকাশ বসে আছে, সেজন্য ওর পাশে বসে। স্যার, কি করে হলো এসব? এরপর আকাশ সবই বলে আবিরকে। আপনি তাহলে রেস্ট নিন, আমি ওই নাহিদের বাচ্চাকে দেখতেছি। কত বড় সাহস আপনাকে গুলি করে! এখন কোনো কিছু করার দরকার নেই। তাহলে এখন কি করব? চুপ করে বসে থাকবো নাকি? ও কি জানে ও কার গায়ে হাত দিয়েছে? ওকে তো দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। নাহিদের বাবার সাথে কথা বলো। ঠিক আছে, আমি তাহলে কথা বলে নিচ্ছি। তবে ও যে এইগুলো করেছে তা বলার দরকার নেই। তাহলে কি বলবো? কাছে আই বলতেছি। এরপর আবির কাছে আসলে আকাশ ওকে সবটা বুঝিয়ে বলে। সবটা বলার পর, বুঝতে পেরেছি, চিন্তা করবি না, আমি সবটা করে নেব। আরো কিছুক্ষণ থেকে আবির চলে যায় ওইখান থেকে। এদিকে বিকালের দিকে ইরা আবারও আসে এখানে। ইরা আসতে বাকিরা একটু বেশি অবাক হয়, সেজন্য। আরে, তুমি কখন এলে? এই তো আন্টি, এক্ষুনি। তা আসতে কোনো অসুবিধা হয়নি তো? না আন্টি। তা আকাশ এখন কেমন আছে? ও তো রুমে ঘুমাচ্ছে। তাহলে আমি যাই এখন? আরে, এসেছো যখন কিছু খেয়ে তারপর না হয় যে। মা কিন্তু ঠিকই বলেছে। তাছাড়া এটা আমাদের নতুন বাড়ি, তুমি খালি মুখে যাওয়াটা কিন্তু ঠিক হবে না। তাছাড়া চলো, আমি তোমাকে ভাইয়ার রুমে নিয়ে যাই। ঠিক আছে,
চলো তাহলে। এবার ইরাকে নিয়ে রুমে আসে, দেখে আকাশ ঘুমাচ্ছে, সেজন্য ওকে ডিস্টার্ব না করে ঈশা রুমে নিয়ে যায় ইরাকে। আচ্ছা, তোমার ভাইয়ের কোনো জিএফ আছে কি? ভাইয়া তো মেয়েদের সাথে ঠিকমতো কথাই বলে না, সেখানে জিএফ থাকবে কি করে? কি বলো, সত্যি বলছো তো? কিন্তু তুমি এসব জেনে কি করবে? এমনিতেই জিজ্ঞেস করলাম। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসতেছি। এদিকে ঈশা তো নিচে আসে, আর এইদিকে ইরা ততক্ষণে চলে আসে আকাশের রুমে, এসে পাশে বসে থাকে। ঠিক তখনই আকাশের ঘুমের ঘুরে ইরাকে টেনে নিজের কাছে জড়িয়ে ধরে রাখে। এতে ইরা তো পুরোই অবাক হয়, কেননা ওকে যে এইভাবে জড়িয়ে ধরবে তা তো বুঝতে পারেনি। 10 মিনিট পর ইরাকে ছেড়ে দেয়। ততক্ষণে ইরার অবস্থা পুরাই শেষ। যদিও ইরার মধ্যে তার একটা ভালো লাগা কাজ করছিল, আকাশ ওকে ছেড়ে দিতেই তাড়াতাড়ি করে চলে আসে ঈশার রুমে। এসে বসতেই ঈশাও নাস্তা নিয়ে চলে আসে। এই নাও নাস্তা। যদি আমার থেকে বয়সে বড়, তাও আমি তুমি করে বলতেছি, এতে মাইন্ড করো না। আমি কিছু মনে করিনি। আসো দুজনে তাহলে খেয়ে নেই, ততক্ষণে ভাইয়ার ঘুমও ভেঙে যাবে। এরপর ওরা গল্প করে আর খেতে থাকে। এইভাবে 1 ঘন্টা যায়। ইরা ওর ব্যাপারে অনেক কিছু বলে, ঈশাও আকাশের ব্যাপারে অনেক কথাই বলে। এদিকে তখন রাত 8টা। আকাশের ঘুম ভেঙে ঈশাকে কল দেয়। তখন ঈশা বুঝতে পারে ওর ভাইয়ের ঘুম ভেঙেছে, সেজন্য ভাইয়ের কাছে আসে। কি হয়েছে ভাইয়া? আমার জন্য নাস্তা নিয়ে আয়। তুই বস, আমি আনতেছি। এদিকে একটু পর ইরা আকাশে আসে রুমে। ইরাকে দেখে আকাশ তো অবাক। এই কি, আপনি কখন এলেন? এদিকে ইরা কিছু বলতে যাবে, তার আগে ঈশা বলে ওঠে, ইরা আপু এসেছে প্রায় 2 ঘন্টা আগে। উনি এতক্ষণ ধরে থেকেছে, কিছু খেতে দিয়েছিস তো, নাকি সব তুই একাই খেয়ে নিলি? আমাকে কি তোর রাক্ষস মনে হয় যে আমি সব খাবার খেয়ে নিব? তেমনই তো মনে হয়। এখন তুই খেয়ে নে, আমি নিচে যাব একটু, মা ডাকতেছে। ঠিক আছে, যা তাহলে। এদিকে ঈশা নিচে যেতে থাকে। আকাশ খেতে যাবে, তাও তো পারছে না, সেজন্য। থাক, এভাবে কষ্ট করতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। যখন তুমি থাকবে না তখন? এই যে আমি এখানে প্রতিদিন খাইয়ে দিতে আসবো না, এমনিতেই মাঝে মাঝে দেখতে আসবো। এর ভেতরে যতটুকু সাহায্য করা যায় ততটুকু করব। বুঝতে পেরেছি। বুঝতে পারলেই ভালো। এইদিকে আকাশকে খাইয়ে দিতে থাকে। খাওয়ানো শেষ হলে, আমি তাহলে যাই, সাবধানে নিজের খেয়াল রেখো। রাখবো। ইরার পর নিচে নামে। যদিও আকাশের মা আর বোন অনেকবার বলেছে রাতটা থাকার জন্য, কিন্তু ইরার মা টেনশন করবে বলে ইরা চলে যায়। পরদিন সকালে আবির আসে নাহিদের বাবার কাছে, কিন্তু এসে আবির নিজেই অবাক হয়, কেননা নাহিদের বাবাই হচ্ছে ডেভিল। কে আপনি, আর আমার কাছে কি চাই? চাই তো অনেক কিছু, তা কি দিতে পারবেন? মানে ঠিক বুঝলাম না। আপনার ছেলে ভার্সিটিতে এসে কি কি করে তা কি জানেন আপনি? ও তো আমার ছেলে, একটু একটু তো করবেই, এতে কি আর এমন যায় এসে যায়? যদি ছেলেই না থাকে? মানে কি বলতে চাও? মানে বলতে এসেছি আপনার ছেলে ভার্সিটিতে যা যা করে বেড়ায় একটু খেয়াল রাখবেন, নয়তো একদিন দেখবেন আপনার ছেলের লাশ পড়ে আছে ভার্সিটির মাঠে, আর না হয় আপনার বাসার সামনে। তোর সাহস কি করে হয় আমার ছেলেকে নিয়ে এসব কথা বলার? চিৎকার করে বাকিরা তো ভয় পায়, আবার অনেকে এখান থেকে দূরে সরে যায়। আপনার এই ভয় আমাকে দেখাবেন না। আপনার একটা মাত্র ছেলে, যদি কিছু হয়ে যায় তাহলে তো আপনাকে আফসোস করে কাটিয়ে দিতে হবে। আমি এমপি হলো, আমার কিন্তু আরো কয়েকটা পরিচয় আছে। আমি সবই জানি। চাইলে আপনাকে আমি 1 ঘন্টার মধ্যে জেলের ভাত খাওয়াতে পারি, কিন্তু তাও সাবধান করলাম। তুই একজন এমপিকে জেলের ভয় দেখাস? তুমি যত বড় অফিসার হও না কেন, আমার কাছে তুমি এখনো শিশু, বাচ্চা। ও তাই নাকি? তাহলে আরো কিছু কথা বলে যায় আজকে। তোর ছেলে যদি এরপর ভার্সিটিতে আর কোনো খারাপ কিছু করার চেষ্টা করে, তাহলে আমি ওকে শেষ করে দিব, কথাটা মাথায় রাখবেন। আজকে তাহলে চলি, এর পরের বার কিন্তু আর বলার জন্য আসবো না, সরাসরি মেরে ফেলে লাশ নিয়ে তারপর আসবো। ডেভিল কিছু বলার আগে আবির ওখান থেকে চলে যায়। এদিকে আবির কিছুক্ষণ পরই আকাশকে কল দিয়ে সবটা বলতে থাকে। সবটা শুনে, আমি 2 দিন পর ভার্সিটিতে যাব, তাহলে আমার সাথে ম্যাক যেন থাকে, আর তুমি বাকি কাজগুলো দেখবে। এরকম অবস্থায় কি ভার্সিটিতে যাওয়াটা কি বেশি জরুরি? সেরকমই, আমি যা বলেছি তাই যেন হয়। ঠিক আছে, তাই হবে। এদিকে আকাশ 2 দিন পর ভার্সিটিতে আসে। তবে আকাশকে দেখে দূরে ম্যাক দাঁড়িয়ে আছে। এক কথায় আকাশের ইশারায় ম্যাক চলাচল করে। কিছুক্ষণ পর আকাশকে দেখে ইরা আসে ওর কাছে, তাই ম্যাককে ইশারা করে একটু দূরে যেতে। কি ব্যাপার, হাতের এরকম অবস্থা, আর তুমি ভার্সিটিতে আসলে কেন? সামনে তো পরীক্ষা, ক্লাস না করলে পরে তো লস হয়ে যাবে। আমি তো আছি, নোট লাগলে দিয়ে দিতাম। আমার জন্য কি দরকার এত কষ্ট করার? সেটাই তো ভুলে যাচ্ছি আমি, কেন কষ্ট করতেছি। তবু এতটুকু সত্যি, তোমার ক্ষতি হলে মনের মধ্যে একটু খারাপ লাগে।
মনে চায় তখন তোমাকে জড়িয়ে ধরি। তা জড়িয়ে ধরতে পারো, আমি কিছুই মনে করব না। বলছি বলে ফায়দা তুলতেছো নাকি? ধরে নাও তেমনই কিছু। চোখ বন্ধ করো। চোখ বন্ধ করব কেন? বন্ধ করো, তারপর বলতেছি। এরপর আকাশ চোখ বন্ধ করে। তখন ইরা আকাশের সাথে যা করে তা আপনাদের বলতে লজ্জা লাগছে, সেজন্য বললাম না, পরে কোনো একটা সময় বলে দিব নে। এদিকে আকাশের হাসি দেখে ইরা তো লজ্জা পেয়ে চলে যায় ওইখান থেকে। এদিকে ক্লাসে যেতেই নাহিদ আবার আকাশের কাছে আসে। অল্পের জন্য তো বেঁচে গেলি, তবে গুলিটা আমি তোকেই করেছিলাম, কিন্তু কি করে তখন ইরা সামনে চলে আসে তা বুঝতে পারিনি। কিন্তু তুই একটা দিক ভালো করেছিস, ইরাকে বাঁচিয়ে গুলিটা নিজের হাতে নিয়েছিস। আচ্ছা শোন, তুই এখনো জীবিত কেন আছিস তা কি জানিস? শুনি, কি কারণে? গুলিটা তুই আমাকে করেছিস। যদি মুখ দিয়ে বের করতি ইরার উপরে গুলি চালিয়েছিস, তাহলে আমি তোকে আজকেই শেষ করে দিতাম। তুই কি ভেবেছিস আমি তোর কথায় ভয় পেয়েছি? তাহলে আজকে তোকে একটা ডেমো দেখাবো। যেমন কি দেখবি? তা তুই দেখতে পারবি। ঠিক আছে, আমি তাহলে অপেক্ষায় থাকলাম। ইরা এসে আকাশের পাশে বসে। তখন নাহিদ দাঁড়িয়েছিল। কি ব্যাপার ইরা, তুমি ওর পাশে বসেছো কেন? আমি কার পাশে বসবো না বসবো তা কি তোর থেকে এখন শুনতে হবে? তুই এভাবে কথা বলছিস কেন? দেখ নাহিদ, তুই যা করেছিস তা ক্ষমার যোগ্য না। এখন কি তুইও আমাকে কথা শোনাবি নাকি? তোর রাগ আমাকে দেখাবি না। দেখালে কি করবি তুই? দেখ নাহিদ, এর জন্য তোকে। ইরাই কিছু বলতে যাবে তার আগে নাহিদ ইরাকে যেই থাপ্পড় দিতে যাবে তার আগে আকাশ নাহিদের হাত ধরে ফেলে। এতে নাহিদ অবাক হয়। নাহিদ, ভেবেছিলাম তোকে একটা চান্স দিব, তাও তুই এখন পার করে দিয়েছিস। আজকে তোর শেষ দিন। আজকের পর তুই আর কখনো নিজের পায়ে হাঁটতে পারবি না, আর নাই কিছু ধরতে পারবি। তুই কি ভেবেছিস আমি তোর এই কথায় ভয় পাবো? তা তুই আজকেই প্রমাণ পাবি। ঠিক আছে, আমি তাহলে অপেক্ষায় থাকলাম। আকাশ ইরাকে নিয়ে উঠতে যাবে, তখন নাহিদ বাধা দেওয়ার আগেই ম্যাগ এসে নাহিদের হাত ধরে ফেলে। তুই কে? আমাদের মাঝে এসেছিস কেন? এই কথা বলাতে ম্যাক নাহিদকে মারতে থাকে একাই। এইদিকে ততক্ষণে আকাশ ইরাকে নিয়ে বেরিয়ে যায় ভার্সিটি থেকে, আর ইরাকে ওর বাসায় নামিয়ে দিয়ে আকাশ ওর বাসায় চলে আসে। এদিকে নাহিদ হসপিটালে কথাটা শুনে ডেভিল চলে আসে ওখানে। কি হয়েছে আমার ছেলের? ওনাকে কেউ মেরেছে, সেজন্য হসপিটালে নিয়ে আসা হয়েছে। কার এত বড় সাহস যে আমার ছেলের গায়ে হাত তোলে? দেখুন, সেটা তো আমি জানি না, তবে একটা ছেলে ওনাকে নিয়ে এসেছে। সেই ছেলেটা কোথায়? সে তো চলে গেছে, আর যাওয়ার আগে এই চিঠিটা আপনাকে দিতে বলেছে। কি আছে এখানে? তা তো আমি জানি না। ডেভিল এরপর কাগজটা পড়তে থাকে। পড়ে কেমে ডেভিল তো অনেক বেশি ভয় পায়, কেননা চিঠিতে এমন কিছু লেখা ছিল না নাহিদের জন্য মোটেও ভালো ছিল না। ওকে এখন নিয়ে যেতে পারবো কি? ওনাকে 2 ঘন্টা পরে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে ডাক্তার। এদিকে ডেভিল ওর লোকদের কল দিয়ে একটা টিকিটের ব্যবস্থা করতে বলে, কেননা উনি নাহিদকে দেশের বাইরে পাঠিয়ে দিবে। এদিকে আকাশ আবির ও ম্যাককে সবটা বলে দেয়, কি কি করতে হবে সবকিছু। এদিকে ডেভিল ততক্ষণে বাকিটা সবই বুঝে যায় অনেক কিছু। এরপর কিছু লোক আসে হসপিটালে। আমার ছেলেকে তাড়াতাড়ি করে এয়ারপোর্টে দিয়ে আসো, সাথে কিছু লোক নিয়ে যাও। কোনোভাবে রাস্তায় গাড়ি থামাবে না। বললাম না তোমাদের জানতে হবে না, তোমরা শুধু ওকে এয়ারপোর্টে দিয়ে আসো, তাহলেই হবে। দেখে নাহিদের ঘুম ভেঙে যায়। নাহিদুর বাবাকে এইভাবে চিন্তিত দেখে জিজ্ঞেস করে, কিন্তু উনি তাও কোনো কিছু বলছে না, শুধু ওকে পাঠিয়ে দেওয়ার চিন্তা করতে থাকে। আমি না বলা পর্যন্ত তুই দেশে ফিরবি না, বলো। কিন্তু কি হয়েছে বলবে তো আব্বু? শুনতে হবে না, তুই শুধু কোনোভাবে এয়ারপোর্টে পৌঁছাতে পারলেই হয়। এদিকে 20 জন লোক নিয়ে ডেভিল তার ছেলেকে পাঠিয়ে দিতে থাকে, কিন্তু এখন কথা হচ্ছে ডেভিল কি পারবে তার ছেলেকে বাঁচাতে? কেননা আকাশের পাওয়ার সম্পর্কে আপনারা তো এতক্ষণ ধরে অনেক তথ্যই পেলেন। তো এখন মূল কথা হচ্ছে আপনারা চিন্তা করতে থাকেন নাকি কিভাবে বাঁচানো যায়। এদিকে নাহিদকে নিয়ে যেতে থাকে ওর বাবার লোকেরা। ঠিক তখন 2টা গাড়ি এসে ওদের সামনে থামে। এতে বাকিরাও ভয় পেয়ে যায়, সাথে নাহিদও। কেননা এই গাড়িগুলো দেখেই এতটা ভয়ঙ্কর ছিল যে কেউ দেখলে ভয়ে হার্ট অ্যাটাক করতে পারে গাড়ি থেকে নামার আগে। তোমরা যতজন আছো সবাই হাত উপরে তুলে বেরিয়ে আসো। আমরা তোমাদের সবাইকে মারবো না, শুধু নাহিদকে আমাদের হাতে তুলে দাও, তাহলে তোমাদের সবাইকে আমরা ছেড়ে দেব। নয়তো একটা বোমা যথেষ্ট তোমাদের সবাইকে মারার জন্য। এদিকে সবাই চুপ করে আছে, কেউ কোনো কথা বলছে না। 2 মিনিট হয়ে গেল তাও কেউ বের হচ্ছে না, সেজন্য ওরা সহজে বের হবে না, একটা ডেমো ওদের দেখাতে হবে। এরপর ম্যাক কিছু ডেমো দেখায়। এতে বাকিরা নাহিদকে বের করে দেয় গাড়ি থেকে। এতে করে নাহিদ বলে ওঠে,
কি করছো তোমরা? আমাকে কেন বাইর করে দিচ্ছ? তাই বলে আমাকে এভাবে বলির পাঠা করাবে? এদিকে সবাই গাড়ি থেকে বের হয়ে একটা জায়গায় এসে দাঁড়ায়। তখন ওই গাড়িগুলো থেকে ঝাঁঝরা করে দেয়। এরপর ওরা দুজন নাহিদের সামনে এসে দাঁড়ায়। বলেছিলাম তোকে, কিন্তু কোনো কথাই তুই শুনিসনি। তুই তো ভার্সিটিতে আমাকে কিন্তু এখন তোর সাথে আমরা যা যা করব তা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। মানে কি করবে তোমরা আমার সাথে? আমরা তো কোনো কিছু করব না, যা করার এবার ডক্টর করবে। এরপর নাহিদ অজ্ঞান করে ফেলে। তারপর ডক্টর যা যা করার নাহিদের সাথেই করে ফেলে। তবে কি করেছে তা আপনারা গল্পের সাথে থাকুন, বুঝতে পারবেন। 1 ঘন্টা পর নাহিদের পুরো শরীর ব্যান্ডেজ করে বের করা হলো। এক কথায় নাহিদের চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। ওই তোরা এবার একে নিয়ে হসপিটাল যা, তারপর বাকিটা ওরা করে নেবে। আর কি কি খেতে হবে তা এখানে লেখা আছে, শুধু এগুলো খাওয়ালেই হবে। এই দিক দিয়ে ওরা নিয়ে যায় নাহিদকে। এই দিক দিয়ে আবির আকাশকে জানায় সবকিছু। আকাশ তো সব শুনে একটা ডেভিল মার্কা হাসি দেয়, কেননা নাহিদ এমন কোনো কাজ করার চেষ্টা করেছে যার জন্য ওর এই অবস্থা করতে বাধ্য হয়েছে। সে আপনারা গল্পের সাথে থাকুন, বুঝতে পারবেন সবকিছু আস্তে আস্তে। নাহিদকে লোকেরা হসপিটালে নিয়ে যায়। এদিকে নাহিদের অবস্থার কথা ওর বাবা জেনে পাগলের মতো অবস্থা হয়ে যায়। এতে ডানিস, জাফর, রাজীব আসে নাহিদকে দেখার জন্য। এতটা কষ্ট কেউ কি দেয় কাউকে? ওর বর্তমান অবস্থায় তো জানা যাচ্ছে না, শরীরে কি আছে নাকি নেই তা তো বোঝা যাচ্ছে না। দেখুন, 1 মাস না যাওয়া পর্যন্ত কোনো কিছু বলা যাচ্ছে না। তবে এখানে কি কি ঔষধ খাওয়াতে হবে তা লিখে দিয়েছি কেউ। তা ডাক্তার, এই ওষুধগুলো কিসের হতে পারে তা কি বলতে পারেন? এখানে ক্ষত শুকানো, রক্ত পড়া বন্ধ হওয়া, ব্যথার কমানোর ঔষধ আছে। এতে কি বোঝা যায় কি হতে পারে? এখানে এটাও বলেছে 1 মাস ওই ঔষধ খাওয়াতে, আর 1 মাস পর এই ব্যান্ডেজ যেন বের করি। তাহলে কি ততদিন অপেক্ষা করব? এছাড়া কোনো উপায় নেই। এদিকে ছেলেকে হসপিটালে রেখে টেবিল বাকিরে নিয়ে চলে আসে ওইখান থেকে। এই কাজটা কি করেছে? বিশ্বাস করো, আমরা কেউ এটা করিনি। আমি তো তোমার ছেলেকে চিনি না যে এরকমটা করব। তোমাদের মধ্যে কেউ এই কাজটা করনি তা আমি জানি। তাহলে যে করেছে তাকে এভাবে জীবিত রেখে দেবে নাকি? সে যে অনেক পাওয়ারফুল ব্যক্তি, একে করেছে এই সব কিছু। একে কথাটা শুনে ওরা তো ভয় পায়। আবার আপনারা ঘাবড়ে যায়েন না, কেননা একে মানি আকাশ, যা সংক্ষিপ্তভাবে বোঝানো হয়েছে। ওনার সাথে আমি চাইলে একা লড়াই করতে পারবো না, কারণ ওনার বিরুদ্ধে কেউ যাবে না। আমি চাই তোমরা 3 জন আমার সাথে হাত মিলাও। এতে আমাদের লাভ কি? আমার যা কিছু আছে, আমার সব কিছুর ভাগ আমি তোমাদের দিব। তাহলে তো আর কোনো কথাই নেই, কিন্তু একে যদি কোনোভাবে জানতে পারে আমাদের তো বাঁচিয়ে রাখবে না। চিন্তা করো না, উনি জানবে আমি ছেলের এরকম অবস্থায় এখন কিছুই করব না। দেখো, আমি তো জানাবো না কিছু, উল্টো ওনার কাছে যত হাতিয়ার আছে সব হাতিয়ার আমি কিনে নিব, তারপর সব আমি তোমাদের মধ্যে দিয়ে দিব। তো আমাদের দলের লোকের কাছে এসব জানানো যাবে না। কেন জানাবে না? যদি আমরা 4 জন এক হয়ে যাই তাহলে তো উনি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। যাবো, ঠিকই বলেছে। কেননা ওনার এখনো অনেক লোক আছে যারা আমাদের সাথেই কাজ করে। ওরা জানতে পারলে তো সবই বলে দেবে। তাহলে কি তোমরা আমাকে সাহায্য করবে না? অবশ্যই করব, কিন্তু তা বাকি লোকদের মাঝে প্রকাশ করা যাবে না। ঠিক আছে, তাই হবে। 1 মাস পরে শুরু হবে একে ধ্বংসের মিশন। ওদের কাজ তো শেষ। এদিকে এরা প্রতিদিনই আকাশের বাড়িতে আসে, সবার সাথে কথা বলে, আকাশের অনেক সেবা করে, কিন্তু তাও আকাশকে পছন্দ করে তা এখনো বলছে না। সেজন্য কয়েকদিন যাবার পর, আম্মু, একটা জিনিস লক্ষ্য করেছো? কি জিনিস লক্ষ্য করব? ওই আপুটা এভাবে প্রতিদিন আসে, তারপর ভাইয়ার এভাবে সেবা করে। আমার তো মনে হচ্ছে ভাইয়া আর ওই মেয়ের কোনো একটা চক্কর বা সম্পর্ক তো অবশ্যই আছে। আমিও ব্যাপারটা খেয়াল করেছি। আচ্ছা, আমি কথা বলে দেখবো তোর ভাইয়ের সাথে, দেখি কোনো কিছু জানতে পারি কিনা। সেটাই করিও। তোমার ছেলের হাবভাব তেমন একটা ভালো দেখাচ্ছে না। নিশ্চয়ই কোনো না কোনো কিছু করেছে যা আমাদের থেকে লুকাচ্ছে। তুই এবার চুপ কর, বাকিটা আমি জিজ্ঞেস করে নিব। এদিকে আকাশ ওর মা আর বোনের কথা শুনে ফেলে কোনোভাবে, সেজন্য ইরাকে কল দিয়ে জানিয়ে দেয়। সেজন্য ইরা 2 দিন ধরে আর আসছে না। সেজন্য ইরাও আর ওর মা চিন্তিত হয়ে পড়ে। কি ব্যাপার বলতো, ওই মেয়েটা 2 দিন ধরে আসছে না? সেটাই তো দেখতেছি। তা ভাইয়াকে কিছু জিজ্ঞেস করবে নাকি? না থাক, পরে রেগে গিয়ে কোনো কাণ্ড করে বসে না কে জানে। সেটাও ঠিক বলেছো। এখন করা যায়,
তাই কি বলো? আপাতত চুপ থাকে, বাকিটাও নিজেই বলবে। মা, আমার কাছে একটা বুদ্ধি আছে ভাইয়ার থেকে সত্যি বের করার জন্য। কি সেটা? তাহলে বলবে কি করে? কানে কানে বলতেছি। এরপর ঈশা ওর মাকে কানে কানে কিছু কথা বলে, তা শুনে ঈশার মা তো অনেক খুশি হয়। তোর এই বুদ্ধিটা তো অনেক কাজ দিবে। কার বুদ্ধি তা তো দেখতে হবে তোমাকে। আমি তাহলে আকাশ আসলে ওকে জিজ্ঞেস করব। তোমার কি মাথায় আসলে কিছু নেই নাকি? আমি আবার কি করলাম? ভাইয়ার সামনে পরীক্ষা, আগে পরীক্ষা শেষ হোক তারপর জিজ্ঞেস করি নিও। ঠিক আছে, তাই করব। এদিকে ম্যাক, আবির, আকাশ ওরা তিনজন বসে আছে ওদের আস্তানায়। বস, ডেভিল চুপ করে বসে আছে, ব্যাপারটা কেমন দেখে না? মনে হয় ভয় পেয়েছে, তাছাড়া আপনার সাথে পাঙ্গা নিতে যাবে না। তা অবশ্য ঠিক বলেছেন, ডেভিলের এত ক্ষমতা নেই আপনার সাথে পাঙ্গা নেওয়ার, সেজন্য চুপ করে বসে আছে। আমার তো তেমনটা মনে হচ্ছে না। আচ্ছা ড্যানি, জাফর আর রাজীব ওদের সাথে হাত মেলালে তো ডেভিল কিছুটা শক্তিশালী হয়ে যাবে। সে যাই হোক, ওরা যদিও সবাই এক হয় তাও আমার কোনো ক্ষতি করতে পারবে না। তারপরে একটু সাবধানে থাকা দরকার আমাদের, কেননা ওরা চারজন এক হলে ওদের টোটাল লোক হয়ে যাবে 200 মতো। আমাদের তো একাই আছে 100 জন, তাও ওদের লোকের সংখ্যা বেশি। কিন্তু আমাদের অস্ত্র কাছে ওরা কিছুই না। আমাদের বেশিরভাগ অস্ত্র কিন্তু এখন ডেভিলের কাছে আছে। চিন্তা করো না, এর থেকে আরো উন্নত মানের অস্ত্র আছে আমাদের কাছে। চিন্তা করো না, আমি সামলে নিব। তাই যেন হয়। যদি ওরা চারজন এক হয়ে থাকে তাহলে আমাদের আরো কিছুটা সাবধানে থাকতে হবে। তা তো হবেই। কিন্তু ওরা চারজন একসাথে হয়েছে কিনা লোকজন দিয়ে খবর নাও। আমি আপনাকে 1 ঘন্টার ভিতরে জানাবো। ম্যাক, শুনলাম তোমার বাবা মা নাকি ডলার প্রয়োজন হার্টের চিকিৎসার জন্য। কিন্তু সে তো অনেক ডলার। তাতে কি হয়েছে? তোমার যত ডলার লাগবে আবিরের থেকে নিয়ে নাও। কথা শুনে ম্যাক আকাশকে জড়িয়ে ধরে, কেননা ম্যাক কখনো ভাবেনি আকাশ ওদের এইভাবে ডলার খরচ করবে। আরে আমি যা করেছি আমার দায়িত্ব থেকে করেছি। তাছাড়া তোমাদের দুজনকে আমি নিজের ভাইয়ের মতো করে দেখি, সেই জন্য তোমাদের যাই হয়ে যাক না কেন আমি তোমাদের পাশে আছি। সত্যি আপনি অনেক ভালো মনের মানুষ, চিন্তা করবেন না, দরকার হলে আপনার জন্য নিজের প্রাণ দিয়ে দেব, তাও আপনার সাথে কখনো বেমানি করব না। তোমাদের উপরে আমার যথেষ্ট ভরসা আছে। তুমি তাহলে আবিরের সাথে কথা বলে যা যা নেওয়ার নিয়ে নাও, দরকার পড়লে আবিরকেও সাথে করে নিয়ে যাও। এবার ওখান থেকে চলে আসে। এদিকে এরা আগের চেয়ে আকাশের অনেক ভালোভাবেই খেয়াল রাখতে থাকে। ওদের পরীক্ষাও চলে আসে, সেজন্য ওরা দুজন ক্যান্টিনে আলাদা একটা কেবিনে বসেছে। তখন তুমি এগুলো পড়ে নিও ভালো করে, এইগুলো কেন? কেননা এগুলো থেকে প্রশ্ন কমন পড়বে বেশি করে। তাই কথাটা কি শুধু আমাকেই বলেছো নাকি অন্য আরো কাউকেও বলতেছো? শুধু তোমাকে বলেছি। এত কেয়ার করছো, ব্যাপারটা কি বলো তো? দেখো, তুমি যা ভাবতেছো তা কিন্তু না, আমি মোটেও তোমাকে এখন মেনে নেইনি। আমি তো ওই নিয়ে কোনো কিছু বলিনি। আমি তো এমনিই বলেছি, তাছাড়া একটু একটু কেয়ার করেছি তো, কি হয়েছে? কোনো কিছু হয়নি। এই কথা বলে এরাকে জড়িয়ে ধরে। এরা এতে একটুও বাধা দেয় না। কেন দিবে? কারণ শত হলেও আকাশ ওর স্বামী, সেজন্য কোনো কিছু না বলে আকাশ কি কি করতেছে তা শুধু লক্ষ্য করতে থাকে। এদিকে আকাশ হঠাৎ এরার ঠোঁটে একটা চুমু দেয়। এটা এরা তো অবাক হয়। এটা কি হলো? যা তুমি দেখেছো তাই হলো। তাই বলে এখানে? তাহলে চলো তোমাকে আমার বাসায় নিয়ে যাই, বাকিটা ওখানে না হয় হবে। ওই, আমি ওইসবের কথা বলিনি, বলেছি আজকে হঠাৎ করে, তাই মানে আর কি। তুমি চাইলে প্রতিদিন দিব। না থাক। বুঝেছি আমি। কিছু বুঝলে? কিছু না। আচ্ছা চলো আমরা এখন উঠি। আচ্ছা, একটা কথা বলার ছিল। কি কথা? পরীক্ষার পর তো আমাদের আর দেখা হবে না। কেন হবে না? অবশ্যই হবে। তোমার যখন ইচ্ছে হবে আমাকে কল দিও, আমি চলে আসবো দেখা করতে। যদি মাঝ রাতে কখনো তোমার রুমে চলে আসি? তা তুমি পারবে না কখনো। ঠিক আছে, দেখা যাক। তুমি দেখতেই থাকো। এবার বাসায় যেতে হবে, তাছাড়া মাকে ডক্টর দেখাতে হবে। কি হচ্ছে মায়ের? সরি আন্টির। সমস্যা নেই, মা বলে ডাকতে পারো। তাছাড়া আম্মুকে হসপিটালে নিতে হবে কালকে। আমি আসবো কি? তুমি আসলে মা অনেক প্রশ্ন করবে। তাছাড়া এসবের ভেতরে মাকে টেনশন দিতে চাই না, শুধু একটাই সমস্যা। কি সমস্যা? তুমি তো আমাদের বাড়িটা দেখেছো, বাবা তো নেই। বাবার জমানো ডলার দিয়ে আর কিছু জায়গা থেকে কিছু ডলার ভাড়া পাই।
ওইগুলো দিয়ে সংসার চলে যায়, কিন্তু মায়ের অপারেশনের জন্য 2টা দোকান বিক্রি করে দিব। কেউ কিনবে কিনা একটু খোঁজ দিয়ে দেখবে কি? দোকান কেন বিক্রি করবে? তাছাড়া আমি তো আছি, যত ডলার লাগে আমি সবটা ম্যানেজ করে দিব। তুমি অপারেশন করিয়ে নাও। কিন্তু তুমি কেন দিবে? আমি ছাড়া তোমাদের আর আপন বলতে কে আছে বলো? সেটাও ঠিক বলেছো। আচ্ছা, আমি হসপিটালে নিয়ে যাই, তারপর দেখি খরচ কত আসবে, তোমাকে আমি জানিয়ে দিব। ঠিক আছে। এদিকে ইরা ওর মাকে হসপিটালে নিয়ে যায় 2 দিন পর। এরপর অপারেশনে যত ডলার লাগে ইরা তা আকাশকে জানায়, আর ওই ডলার আকাশ নিজে এসে হসপিটালে জমা করে দেয়। এইদিকে আকাশ আর ইরা বাইরে বসে আছে আর ডক্টর অপারেশন করতে থাকে। ইরা টেনশনে আকাশের বুকে মাথা রেখে জড়িয়ে ধরে, যা আকাশের অনেক ভালো লাগে, কিন্তু তা ইরাকে বুঝতে দেয়নি। অপারেশন শেষ হলেই ইরার মাকে সিটে নিয়ে যাওয়া হলো। তুমি তাহলে এখন যাও, যদি প্রয়োজন হয় আমি কল দিয়ে জানাবো। ঠিক আছে, আর সাবধানে থেকো। তুমিও সাবধানে থেকো। এদিকে এখানকার কাজ তো শেষ, তো এখন তো নাহিদের কাজ বাকি। চলুন নাহিদের কি কি হাল করেছে তা একবার শুনে আসি। 1 মাস হওয়াতে ডক্টর নিয়ে বাসায় আসে ডেভিলের লোকেরা, তখন বাকি ওরা 3 জনও ছিল। এবার তাহলে আপনি ওনাকে দেখতে থাকেন আর ওনার বর্তমান কন্ডিশনের কথা আমাদের বলুন। তার জন্য আমাকে একটু সময় দিন, আমি ওনাকে ভালো করে পর্যবেক্ষণ করে তারপর জানাচ্ছি। ঠিক আছে ডক্টর। এরপর 2 ঘন্টা পর ডক্টর বেরিয়ে এলো, তবু চোখে কিছু চিন্তার ভাব। কি ব্যাপার ডাক্তার, আপনি এইভাবে চিন্তিত কেন? রিপোর্ট দেখে চিন্তিত, যা যা আছে যদি তা শুনে আপনি আমাকে মেরে ফেলতে চান তাও নিয়ে ভয় হচ্ছে। চিন্তা করবেন না, আপনি আপনার দায়িত্ব পালন করেন, আমরা কেউই আপনার কোনো ক্ষতি করব না। তাহলে আমি রোগীর বর্তমান অবস্থা বলতেছি। বর্তমানে রোগীর মাথা থেকে পা পর্যন্ত ধীরে ধীরে বলতেছি। আপনার ছেলে 2টো চোখ নষ্ট করে দেওয়া হয়েছে, এরপর মুখ দিয়ে কথা বলার শক্তি কেটে নেওয়া হয়েছে, 2 হাতের কবজি পর্যন্ত কেটে ফেলেছে, আর সবচেয়ে বড় কথা হলো আপনার ছেলে কখনো সন্তান জন্ম দিতে পারবে না। কথাগুলো শুনে বাকিরা এতটাই অবাক হয় যা বলার বাইরে। ডেভিল তো কান্না করতেছে, সাথে ফেটে যাচ্ছে রাগে, কেননা এরকম ভয়ঙ্কর ভাবে কেউ কারো করতে পারে তা উনি ভাবতেও পারেননি। ঠিক আছে ডাক্তার, আপনি তাহলে এখন আসুন কেঁদে। আচ্ছা চলি তাহলে। ডক্টর তো চলে যায়। এদিকে ডেভিলের এরকম অবস্থা দেখে বাকিরা চুপ করে থাকে। একের বিরুদ্ধে এবার আমাদের সংগ্রাম করতে হবে। ঠিক বলেছ, আজকে টেবিলের ছেলের সাথে করেছে, কাল যে আমাদের সাথে করবে না তার তো কোনো গ্যারান্টি নেই। সেজন্যই তো বলতেছি ওনার বিরুদ্ধে আমাদের যেতে হবে। কিন্তু আমার কাছে তো অল্প কিছু হাতিয়ার আছে, সে হাতিয়ার দিয়ে তো কোনো কিছু হবে না। আমার মাথায় একটা প্ল্যান আছে। রাজীব এবার ওর প্ল্যান বলতে থাকে, সবটা বাকিদের ভালো লেগেছে, সেজন্য ওরা হ্যাঁ বলে। এখন আপনার ছেলে তো একটা জীবন্ত লাশে পরিণত হয়েছে, তা ওকে নিয়ে চলবেন কি করে? ওকে মেরে ফেলো, বেঁচে থেকে কি আর হবে, কোনো কাজে তো আসবে না, চোখে দেখে না, কথা বলতে পারবে না, হাত নেই, তার উপর বাকিটা নাই বললাম। এরকমভাবে বেঁচে রাখার চেয়ে কষ্ট দিয়ে মেরে ফেলাটাই ভালো হবে। এই কাজটা তো আপনি করতে পারবেন না। একটা কাজ করুন, ওকে ওই রুমে ছেড়ে দিন, আমরা 3 জন এসে ওকে মেরে ফেলি, তারপর ওর রক্ত ধরে আমরা প্রতিজ্ঞা করব যে ওই কিংকে আমরা মেরে ফেলবো। তাই যেন হয়। এরপর ওরা 3 জন ভেতরে গেল নাহিদকে মেরে ফেলে। এরপর ওরা প্রতিজ্ঞা করে নেয়। এখন হয়তো অনেকে ভাববেন আকাশ নাহিদের সাথে এমনটা কেন করলো, আসলে ওর পিছনে একটা কারণ আছে, যে কারণটা আপনারা কিছুদিন পর জানতে পারবেন। কেননা যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে এরকমটা করতো না, কিন্তু এর চেয়েও বড় একটা অপরাধ করেছিল নাহিদ, যা আকাশের সহ্য করতে পারেনি। নাহিদের সাথে এরকমটা করলো। 1 দিন পর। বস, আমার মা এখন সুস্থ আছে, এবার আর কোনো অসুবিধা নেই। যাক, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তা এখন তাহলে তোমাকে যে একটা কাজ দিয়েছি তা কি খোঁজ নিয়ে দেখেছো? আসলে আমি তো মাকে হসপিটাল নিয়ে দৌড়াদৌড়ি করে আর খবর নিতে পারিনি, সরি, আমি এখনই খোঁজ নিচ্ছি। আরে সমস্যা নেই, পরেও খোঁজ নিয়ে দেখতে পারবে। চিন্তা নেই, আমি খোঁজ নিয়েছি। তা তথ্য পেলে তুমি? ওরা 4 জন এক হয়ে গেছে। আমি জানতাম এরকম কিছুই হবে। ওরা 3 জন আমাদের থেকে কিছু অস্ত্র কিনবে, আর তাও 1 মাস পরে। আপনার সাথে কি কথা হয়েছিল? তাহলে তো ভালোই, অনেক মাস পরে আরও একটা ম্যাচ খেলার সুযোগ হবে। আমার একটা প্রশ্ন ছিল, আমরা যখনই সব জানি তাহলে ওদের আলাদা আলাদা করে অ্যাটাক করে মেরে ফেললেই তো পারি, কি দরকার 1 মাস অপেক্ষা করা? তাহলে এইসবের জন্য আপনি এরকমটা করবেন? সত্যি ভাই, সব দিকে আপনাকে ভাবতে হয়।
এখন তাহলে আমাদের কাজ কি? এদিকে ওদের সবটা বলতে থাকে। এদিকে ড্যানি, রাজীব আর রিয়াজ ওরা তিনজন আলাদা আলাদাভাবে আকাশের সাথে অস্ত্রের ডিল করে নেয়। এতে যদিও আকাশের অনেক লাভ হয়, কিন্তু তাও চুপ করে থাকে আর ওদের সবাইকে একই দিনে অস্ত্র দেওয়ার কথা বলে। আকাশের সাথে কথা বলার পর ওরা এবার নিজেদের সাথে কথা বলতে থাকে। আমারও ডিল ওকে। আমি তো 31 তারিখে ডিল ফাইনাল করেছি। আমাকেও তো সেম তারিখ দিল, সবাইকে সেম তারিখ দিল, ব্যাপারটা কি? ব্যাপার যাই হোক, আমাদের জন্যই ভালো হয়েছে, কেননা তোমরা তিনজন তো ওখানেই থাকবে। তোমরা শুধু কোন জায়গায় ডিল হবে সেই ঠিকানাটা আমাকে জানিয়ে রাখবে। আমি আমার লোকজন নিয়ে ওই জায়গাটা ঘিরে রাখবো। তারপর তোমরা সুযোগ হলেই আমাকে সিগন্যাল দিবে, আমি সবটা নিয়ে ঝাঁপিয়ে পড়বো ওদের উপরে। কিন্তু আমরা তো সাথে করে লোকজন নিয়ে যেতে পারবো না। তোমাদের নিতে হবে না, তোমরা শুধু আমার সাথে তোমাদের সব লোকদের দিয়ে দিব, বাকিটা আমি সামলে নিব। তোমরা শুধু আমার কথা অনুযায়ী কাজ করে যাও। আপাতত তোমরা অপেক্ষা করো, ওই দিনে কিংয়ের শেষ দিন হবে। হ্যাঁ, আর আমরাও নিজেদের প্রভাব বিস্তারিত করব আরো বেশি। এদিকে আপাতত এদের চারজনের কাহিনী অফ রেখে বাকিদের কাহিনী একটু লিখতে থাকে। এদিকে 2 দিন পর আকাশ রাতের বেলায় ইরার বাসায় ঢুকে পড়ে, কিন্তু তা ইরা জানে না, কেন ঢুকেই আকাশ আলমারির ভিতর লুকিয়ে পড়ে। এদিকে ইরা ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করার জন্য জামা খুলতে যাবে। এখনই যাচ্ছি। এই কথা বলে ইরা তো থেমে যায়, কেননা এই কথাটা কে বললো আর কোথায় কে বলেছে তাই ইরা ভাবে থাকে, কিন্তু কেউ তো বলেছে, তাই ইরা শিওর। সেজন্য ভূত বলে যে চিৎকার করতে যাবে, আকাশ আলমারি থেকে বের হয়ে ইরার মুখটা চেপে ধরে, তো তাল সামলাতে না পেরে দুজনেই বিছানায় পড়ে যায়। এতে ইরার মুখ থেকে হাতটা সরে গিয়ে আকাশের ঠোঁট আর ইরার ঠোঁট এক হয়ে যায়। এতে ইরা তো লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। এরপর কি থেকে কি হয়ে গেল তারা নিজেরাই বুঝতে পারেনি। 10 মিনিট পর ইরা চোখ মেলে তাকিয়ে দেখে আকাশ এখনো ওইভাবেই আছে, সেজন্য আস্তে করে ওকে সরিয়ে দেয়। অনেক হয়েছে, এবার ওঠো, আমি আর নিতে পারবো না। আকাশ এবার উঠে যায়, তবে ইরার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নেয়। চোখ কেন বন্ধ করলে? এরপর নিজেদের দিকে তাকিয়ে ইরা তো লজ্জায় শেষ। এরপর তাড়াতাড়ি করে নিজের জামা পরে নেয়। তোমার কি লজ্জা নেই? একটা মেয়ের রুমে এইভাবে ঢুকে বসে পড়েছো। এই যে আমি এই বাড়িতে আমি আর মা ছাড়া কেউ নেই, তাছাড়া এই রুমে আমি ছাড়া তো আর কেউ থাকে না, সেজন্য এত সেফটিরও দরকার পড়ে না। তাহলে এতক্ষণে তাকে মেরেই ফেলতাম। এই দেখো এইগুলো দিয়ে। এরপর এক এক করে আকাশকে সবকিছু দেখাতে থাকে। আকাশ তো সব দেখে অবাক। তাহলে দেখলে তো সবকিছু? সেটা তো আগেই দেখেছি। আমি আমাকে দেখার কথা বলিনি, এগুলো দেখার কথা বলেছি। দেখেছি তুমি যে কতটা সাবধান থাকো, তাও তো দেখলাম। তুমি কেন এসেছো? তোমাকে দেখার জন্য। শুধু কি দেখবে নাকি আবার? ঠিক আছে, তার আগে তুমি তোমার বাবা মা আর বোনকে কল দিয়ে আমার কথা ওনাদের জানাও, তারপর। ঠিক আছে, 5 মিনিট অপেক্ষা করো, কথা বলে নিচ্ছি। এবার কথা বলে নেয়। সবাই তো খুশি হয় আকাশের কথায়, আর সব কথা ইরা স্পিকারে শুনছিল। নাও, এবার আমি পুরোপুরি আমাকে তোমার হাতে তুলে দিলাম। এবার ওদের ফুল ছাড়াই বাসর হয়ে যায়, কেননা এরকম মোমেন্ট সবসময় আর বলে আসে না, সেজন্য মিস করা যাবে না। সকালবেলায় আমাকে কবে নিবে তোমার বাসায়? তুমি চাইলে কালকেই নিয়ে নিব। আজকে নয় কেন? আজকে নিলে ওনারা ভাববে সারা রাত তোমার সাথে ছিলাম। আচ্ছা, কাল তাহলে আমি তৈরি হয়ে তোমার বাসায় চলে আসব। ঠিক আছে, আমি তাহলে যাই। আকাশ চলে আসে। পরের দিন ইরাও সবকিছু সাথে ইরা ওর মাকে নিয়ে আসে। এতে আকাশের বাবা মাও ঈশা অনেক খুশি হয়। সত্যি ভাইয়া, তুই বিয়ে করছিস অথচ আমাদের এতগুলো মাস ধরে জানালি না? সত্যি আকাশ, আমাদের তো অন্তত জানাতে পারতে। আসলে পরিস্থিতি এরকম হয়েছে যে তোমাদের যে জানাবো তাও শিওর ছিলাম না। আচ্ছা, এখন তাহলে ওদের নিয়ে রুমে যা। আম্মু, আমার কাজ আছে। ঈশা, তুই ইরাকে নিয়ে আমার রুমে যা। ঠিক আছে ভাইয়া। এদিকে আকাশ যেতে চাইলে ঈশা বলে, তোমাদের একটা কথা বলার ছিল। কি কথা? ভাইয়া, তোমার সাথে যে একটা ছেলে আসে আমাদের বাসায়, আসলে আমি আবিরকে বিয়ে করতে চাই, আর আমি ওকে পছন্দ করে ফেলেছি। তা আবিরও কি তোকে পছন্দ করে, বা তোরা কি একজন আরেকজনকে ভালোবাসিস? আমি তোকে পছন্দ করে ফেলেছি, কিন্তু আবির এখনো তা জানে না আমি যে ওকে পছন্দ করি। আচ্ছা, আমি আবিরের সাথে কথা বলবো। সত্যি ভাইয়া? হ্যাঁ সত্যি। তাছাড়া বাবা মা আবির অনেক ভালো ছেলে, ঈশা ওকে বিয়ে করলে সুখী হবে। তাছাড়া আবিরের কোনো বাজে নেশা নেই, এমনকি সিগারেট পর্যন্ত খায় না। তুই যখন রাজি তখন আর আমাদের কিছু বলার নেই। এবার বাকিটা আগের মতোই চলতে থাকে। আকাশ আবিরকে জানায়, এতে আবিরও রাজি হয়ে যায়, কেননা
এরকম ভাবে ওকে যে কেউ ভালোবাসবে তা আবির বুঝতে পারেনি। তারপর আকাশ নিজে যখন বলেছে তখন তার কোনো মানা করার প্রশ্নই ওঠে না। যেন 3 দিন পর আবির আর ঈশার বিয়ে দিয়ে দেয়। এদিকে দেখতে দেখতে 31 তারিখ চলে আসে। আজকে কিন্তু শেষ দিন, তোমরা প্ল্যান অনুযায়ী কাজ করে নিও। ঠিক আছে, তাই হবে। এরপর বাকি লোকেরা জায়গা মতো বসে থাকে। কিছুক্ষণ পর তোমাদের যা যা দরকার তা তোমাদের গাড়িতে দেওয়া হয়েছে। তাহলে কি আমরা এখন যেতে পারি? অবশ্যই যেতে পারো, তোমাদের জন্য একটা গিফট আছে। কি সেটা দেখি তো। এরপর একটা কলম ওদের দেয়, আর ওই কলমটা ওদের সবার বুকের পকেটে রেখে দেয়। এদিকে টেবিল সুযোগ বুঝে ভিতরে চলে আসে। আসলে আবির, আকাশ, ম্যাক ছাড়া আর কেউই ছিল না। বাকিদের আকাশ আগেই লুকিয়ে থাকতে বলেছিল। টেবিল আসতে ওরা অবাক না হলেও অবাক হওয়ার নাটক করে। কি ব্যাপার তুই? আমি একটা কথা জানার ছিল। কি দোষ ছিল আমার ছেলের যে ওকে এরকম একটা ভয়ানক শাস্তি দিলে? আজকে দেখো আমার সাথে 70 জন লোক আছে, এরা আজকে তোদের 3 জনকে এখানে মেরে রেখে দেবে। আচ্ছা বলতেছি কেন ওকে মেরেছি। আচ্ছা ওদের যখন কলম দিলাম তোমাকেও একটা দেই, তারপর বলতেছি কেন ওকে এরকম করেছি। এরপর টেবিল বুকে একটা কলম রেখে দেয়। তারপর বলে, তোমার ছেলেকে আমি মারতাম না, কিন্তু ও আমার বউয়ের সাথে খারাপ কিছু করতে চেয়েছিল, সেই জন্য আমি ওকে এরকম শাস্তি দিলাম। এরপর সবটা বলতে থাকে। সবটা শোনার পর, এখন তোদের কে বাঁচাবে? তোদের বুকে যে কলমটা আছে ওই কলমটাই বাঁচাবে। মানে ঠিক বুঝলাম না। তোদের বুকে যে কলম আছে ওই কলমের মধ্যে একটু RDX আছে, যেটা রিমোট আমার হাতে। শুধু চাপ দিব আর তোদের 4 জনের বুকের মধ্যে একটা বড় ফুটো হবে, আর মারা যেতে 3 সেকেন্ড লাগবে। আর ভুলেও কলমে হাত দিবি না, কেননা এটা ধরা মাত্রই ফেটে যাবে। আর তোরা যে সবাই একসাথে এরকম করবি তা আমি জানি, সেজন্য আগে থেকে এরকম করে রেখেছি। এরপর ওরা অনেক আকতি মিকতি করে, কিন্তু কোনো লাভ হয়নি। আকাশ, আবির আর ম্যাক রুম থেকে বের হয়, আর রিমোট চাপ দিতে ওরা 4 জন ওখানেই মারা যায়। আর বাকিদের আকাশের লোকেরা ওপর থেকে গুলি করে মেরে ফেলে। সত্যি ভাই, আপনি একজন কিং। শুধু কিং বললে হবে, সব মাফিয়াদের বড় গ্যাংস্টার কিং।